গুড আফটারনুন সব পার্টিসিপেন্টসদের। গুড আফটারনুন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়েবিনার। এই ওয়েবিনারটা হচ্ছে বিজ্ঞান প্রসার এবং JBNSTS এটা কোলাবোরেটিভ একটা আমাদের একটা যৌথ একটা প্রচেষ্টা। সেটা হচ্ছে বাংলায় বিজ্ঞানকে কি করে কমিউনিকেট করা যায় এবং আরো বেশি কি করে পপুলারাইজ করা যায়, যাতে বিজ্ঞানকে সর্বস্তরে আমরা মানুষের সর্বস্তরে এটাকে আমরা পৌঁছতে পারি, বিজ্ঞানের এসেন্সটা কি। তো আজকে আমাদের সঙ্গে ডক্টর সুবীর নাগ আছেন। ওনার টপিকটা হচ্ছে যে প্যাশন ফর সায়েন্স অ্যান্ড দ্য স্কিলস টু টিচ সায়েন্স সাবজেক্টস। তো সেই জন্য আজকে JBNSTS এর ডাইরেক্টর ডক্টর প্রফেসর মৈত্রী ভট্টাচার্য, উনি আজকে আমাদের স্পিকার ডক্টর সুবীর নাগকে ইন্ট্রোডিউস করিয়ে দেবেন, করে পুরো এই ওয়েবিনারটাকে ইনঅগ্রেট করবেন। তারপরে ওয়েবিনারটা আমরা শুরু করব আর কি। থ্যাংক ইউ সো মাচ। গুড আফটারনুন, সকলকে শুভেচ্ছা এবং সুস্বাগতম। আজকে আমরা বিজ্ঞান প্রসার এবং JBNSTS এর যৌথ মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সুবীর নাগ। আর আপনারা অনেকেই আজকে হয়তো প্রথম আমাদের এই সেমিনার শুনছেন। বিজ্ঞান প্রসারের জন্য করতে গেলে সেখানে শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকে। সেখানে শিক্ষকদের যে বড় ভূমিকা থাকে, কারণ সমাজের সব থেকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শিক্ষকেরা। তো শিক্ষকেরাই ছাত্রদের কাছে শুধু নয়, ছাত্রছাত্রী, তাদের বাবা মা, সোসাইটির কাছে তাদের বার্তা পৌঁছে যায় অনেক সহজে, এবং শিক্ষকদের জন্য মানুষের অ্যাকসেপ্টেবিলিটিটাও অনেক বেশি। তো সেই জায়গা থেকে হয়তো এই কথাটা এই জন্যই বলে ফেললাম যে আমি নিজেও একজন শিক্ষক, যেহেতু আমি এত বছর ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। আর আজকে যিনি আমাদের বক্তা ডক্টর সুবীর নাগ, অধ্যাপক সুবীর নাগ, সুবীর আমাদের বহুদিনের বন্ধু। আমরা প্রেসিডেন্সি কলেজে একই সময় পড়াশোনা করেছি। তারপর সুবীর আমাদের JBNSTS এর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। আমরা আমাদের নানান কর্মকাণ্ডে তাকে খুবই দায়িত্ববান অংশীদার হিসাবে পাই। আর সুবীর নাগের মধ্যে অধ্যাপকেরা সমাজের গর্ব, কারণ তারা নানান রকমের চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছড়িয়ে দেন, এবং শিক্ষকতার মাধ্যমে কি করে সাকসেসফুলি সেই চিন্তা ভাবনাটাকে সমাজের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা নিয়ে সুবীরের অনেক দিনের চিন্তা ভাবনা। আমি ওর সঙ্গে আলোচনা শেয়ার করেছি অনেকদিন। তো অধ্যাপক সুবীর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে প্রেসিডেন্সি কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওলজি নিয়ে পড়াশোনা করেন। তারপর সেন্ট জেভিয়ার্স থেকে এডুকেশনটা ওর একটা প্যাশন। তো এডুকেশন নিয়ে পড়াশোনা করা, তারপর তিনি সেন্ট জেভিয়ার্সে BEd কলেজে পড়াতেন। তারপর তিনি বর্তমানে তিনি সত্যপ্রিয় রায় যে টিচার্স ট্রেনিং কলেজ, তার অধ্যক্ষ। তো কাজেই, এবং এর মধ্যে তিনি পয়তে বম্বে পয় থেকে, তিনি বম্বে IIT থেকে তার খুব ভালো গবেষণার কাজ রয়েছে, যেখানে আর্গোনমিক্স অফ ফিজিওলজি নিয়ে তিনি কাজকর্ম করেছেন। আর শিক্ষকতা নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট, চিন্তা ভাবনা, লেসন প্ল্যান, প্রত্যেকটা বিষয়ে তিনি একজন পথপ্রদর্শক। কাজে আজকে আমরা যখন আমরা বাংলা ভাষায় বিজ্ঞানকে কি করে পৌঁছে দেওয়া যায় এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞান প্রসারের প্রজেক্ট, এটা আমাদের একটা, এবং সেখানে আমাদের সঙ্গে দেবমিত্রা রয়েছেন, ডক্টর দেবমিত্রা মিত্র, আমাদের শুভদীপ রয়েছেন, আমাদের ইনস্টিটিউট থেকে ডক্টর অভিজিৎ কর রয়েছেন, এবং আমরা সবাই মিলে এই যে কাজে এসেছি তার সঙ্গে আজকে আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় 32-33 জন আমাদের শ্রোতা এসেছেন। আমি হয়তো আরো কিছুজন পরে আসবেন। তো আপনারা সবাই আমাদের এই আলোচনায় এসছেন বলে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
আর আমি সুবীর অধ্যাপক সুবীর নাগকে সুস্বাগতম জানাই, ধন্যবাদ জানাই যে ওর নানান কাজ এবং ব্যস্ততার মধ্যে থেকে ও আমাদের সঙ্গে রয়েছে। সুবীর, নমস্কার, অভিনন্দন, সবকিছু শুভেচ্ছা। তো আমরা সবাই তোমার বলা শোনার জন্য অপেক্ষা করে আছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার দীর্ঘদিনের সহকর্মী। আর বিজ্ঞান আন্দোলনটাকে যদি আমি একটা আন্দোলন হিসেবে ভাবি, তাহলে আমার দীর্ঘদিনের সহযোদ্ধা দেবমিত্র আমার সেন্ট জেভিয়ার্স এ কলিগ ছিল দীর্ঘদিন, সেন্ট জেভিয়ার্স কলেজে যখন পড়িয়েছি। আর মৈত্রীকে তো ছাত্র জীবন থেকেই চিনি, কাজেই আমরা একসাথে রয়েছি অনেক দিন এই কর্মকাণ্ডের সাথে যুক্ত। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, তো আমি এই বিষয়টা নিয়ে আজকে যখন বলতে শুরু করবো, বক্তৃতা তো দিতে পারি না, একটু গল্প গাথা করি। এই যে সুন্দর একটা টাইটেল তৈরি করা হয়েছে, প্যাশন ফর সায়েন্স, এই প্যাশন শব্দটা ভাবতে গেলেই এই যে ইতিবাচক প্রবণতা, হয়তো অনেক ক্ষেত্রে ব্যাপারটাকে পাগলামো বলা যেতে পারে, একটা আগ্রহ, একটা ভালো লাগা। প্রথমে যে নামটা মনে পড়লো স্বামী বিবেকানন্দ। আমরা ছোটবেলার গল্পটা সবাই জানি যে তার বাবার সেই যেই চেম্বারে উকিল ছিলেন তার বাবা, এবং তার সেই বিভিন্ন রকমের হুঁকো, এবং তিনি নিজে মুখ দিয়ে সেই হুঁকোগুলো টেস্ট করে দেখছেন যে কি করে জাত যায়। কারণ তাকে বলা হয়েছিল যে বিভিন্ন জাতের আলাদা আলাদা হুঁকো, কাজে মুখ দিলে জাত যাবে, তো দেখা যাক কিভাবে জাত যায়। তো এর থেকে বোধহয় বড় সাইন্টিফিক টেম্পার যে কথাটা, যে কি করে এক্সপেরিমেন্ট করে একটা জিনিসকে দেখা নিজেই, বোধহয় এর থেকে আর বড় উদাহরণ কিছু আমার অন্তত মনে পড়লো না চট করে। আর দ্বিতীয় যেটা ভীষণ মনে পড়ছে, আমরা হয়তো থাকবো না বেশি দিন, কিন্তু হয়তো একদিন আসবে যখন আমরা হয়তো একদম ছোটবেলাতেই সেই স্বামীজির যে যেটা আমাদের এডুকেশন বিষয়ের যেটা সংজ্ঞা, যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, তিনি ধ্যানের মাধ্যমে এত বছর আগে যেটা উনি বলে গেছেন সংজ্ঞাটা, আজকের দুনিয়া বিজ্ঞান যেখানে পৌঁছেছে, হয়তো জিন কোড, হয়তো ব্রেন ম্যাপিং, হয়তো কোনো না কোনো এরকম একটা কিছু, জিন কাউন্সেলিং, জেনেটিক কাউন্সেলিং, কিছু না কিছু একটা হবে। হয়তো আমরা দেখবো না, হয়তো এর পরের প্রজন্ম দেখবে যে জেনেটিক ম্যাপিং এর মাধ্যমে হয়তো আমরা ক্যারিয়ার কাউন্সেলিং এর সময় একটা স্কুলের বাচ্চাকে একদম শুরুতেই বলে দিতে পারবো যে এর মধ্যে সম্ভাবনা বিজ্ঞানের রাস্তায় কতটা আছে, কি সাহিত্যের রাস্তায়, কি সমাজ বিজ্ঞান, কিংবা অন্য কিছু, জানি না। যদি তাই হয়, তাহলে তো স্বামীজির সেই সংজ্ঞা ভীষণভাবে সত্যি হয়ে দাঁড়াবে, যে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। তাহলে এই পারফেকশনটাই তো জিন কোড। যদি এগুলো আমরা মাথায় রাখি, তাহলে এই বিজ্ঞান, আর একটা মজার জিনিস হচ্ছে, আমি যখনই কাউকে জিজ্ঞেস করি যে বিজ্ঞান কি, সবাই মনে করে বিজ্ঞান একটা বিষয়। এটা খুব বোধহয় খুব কম মানুষই, মানে আমি তো দীর্ঘদিন টিচার্স ট্রেনিং এর সঙ্গে যুক্ত, এমনকি আমি যারা আমার ছাত্রছাত্রী টিচার্স ট্রেনিং এ আছে তাদেরকেও জিজ্ঞেস করে দেখেছি যে বিজ্ঞান, স্যার বিজ্ঞান তো একটা সায়েন্স, একটা সাবজেক্ট। কিন্তু সায়েন্স যে একটা পদ্ধতি হতে পারে, চিন্তা করার পদ্ধতি, সায়েন্স যে একটা জীবনযাত্রার পদ্ধতি হতে পারে। আমি মাঝে মাঝে এরকম মজা করি, আমার ছেলে ছাত্রছাত্রীরা জানে যে আচ্ছা, ফিলোসফি অফ সায়েন্স অর সায়েন্স অফ ফিলোসফি, কোনটা ঠিক বা কোনটার কি অর্থ, চলো এটা নিয়ে একটু আজকে আলোচনা করা যাক। তাহলে এই যে কথাগুলো নিয়ে খেলা করা, এই যে আমরা এখানে চারটে শব্দকে তুলে নিচ্ছি আজকের বিষয় থেকে, একটা প্যাশন, একটা সায়েন্স, একটা স্কিল। স্কিল হচ্ছে দক্ষতা। এবার দক্ষতাটা কিসের দক্ষতা? আমরা এখন একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করি টিচার্স ট্রেনিং এ, যে টিচার্স আর ফ্যাসিলিটেটরস অফ লার্নিং। যদি তাই হয়, ইফ টিচার্স আর ফ্যাসিলিটেটরস অফ লার্নিং, তাহলে প্রধান কাজ কিন্তু একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা, একটা পরিমণ্ডল তৈরি করা, যেটাকে আমাদের গবেষণার ভাষায় বলে সোশ্যাল ইকোলজি। যে পরিমণ্ডলে একটি শিশু বড় হবে, সে কিন্তু সেই পরিমণ্ডল থেকেই শিখবে। যদি তাই হয়, তাহলে আমি টিচার শব্দটাকে আরেকটু ফ্লেক্সিবল করি। টিচার বলতে শুধু স্কুল বা কলেজের বা ইউনিভার্সিটির টিচার কেন, শিশুর প্রথম শিক্ষা তো শুরু হয় দিদিমা, মা, দাদু, পরিবারের সকলের কোল থেকে। তাহলে সেখান থেকেই তো শিক্ষা শুরু। তাহলে আমরা স্কিলস অফ টিচিং যখন ভাববো, একটুখানি ফ্লেক্সিবল করে ভাবি না, যে এখানে স্কিল বলতে বা দক্ষতা বলতে আমরা যারা শেখান বা যারা শেখাতে পারেন বা যারা এই পরিমণ্ডল গড়ে তুলতে পারেন, তাদের সকলকে নিয়েই ভাবি, আর একটু ব্রডার সেন্সে এটাকে ভাবি। তাহলে এইভাবে যদি আমরা জিনিসটাকে তৈরি করতে পারি, তাহলে এরকম একটা জায়গায় হয়তো আমরা পৌঁছে যাব
যে যখনই বিজ্ঞান নিয়ে আমরা কোনো একটা কথা বলবো বা কোনো একটা চর্চা করব, বিজ্ঞানকে যখন আমরা একটা সেই ভালো লাগার জায়গায় নিয়ে যেতে চাইবো বা আগ্রহ বা এই জায়গা তৈরি করতে চাইবো, আমার একটা মনে হচ্ছে যখন আমরা গবেষণা করতাম, একদম আমার প্রথম দিকে, আমি তখন সেন্ট জেভিয়ার্সে পড়াই, পিএইচডি করছি, এবং আমার এরিয়াটাই ছিল এই সোশ্যাল ইকোলজি অফ সায়েন্স এডুকেশন। করতে করতে একটা ঘটনা, মানে একই বছরে দুটো ঘটনা ঘটেছিল, 1998, যেহেতু তখন আমার পিএইচডি রেজিস্ট্রেশন ইয়ার, আমার ভীষণ মনে আছে এই ঘটনা। যে ঘটনাটা যেটা ঘটলো ওই সময়তে, বোধহয় 1998 আমি সাবমিট করেছি, তার 1-2 বছর আগে যেটা ঘটলো সেটা হচ্ছে একই বছরে হঠাৎ দেশ জুড়ে গণেশ দুধ খেতে শুরু করলো। অনেকেরই হয়তো মনে আছে, আমাদের বয়সী যারা, তার তো মনে থাকবেই, কারণ আমরা তখন খুব অ্যাক্টিভ। এবার যখন এই ঘটনাটা ঘটতে শুরু করলো, সারা দেশ জুড়ে গণেশ দুধ খাচ্ছে, সব গণেশই নাকি দুধ খাচ্ছে, মন্দিরে বিরাট লাইন, দুধ বেরিয়ে যাচ্ছে নর্দমা দিয়ে, আমরা দেখতে পাচ্ছি। এখানে হই শুরু হলো, এবং আমি খুব ক্লোজলি অবজার্ভ করলাম, যেহেতু আমি তখন এই বিষয়টা নিয়ে গবেষণা করছি, খুব ক্লোজলি অবজার্ভ করলাম 3 ধরনের মানুষ। এক ধরনের মানুষ পাগলের মতো লাইন দিয়েছে গণেশকে দুধ খাওয়াবে বলে, হয়তো তার শিশুর যে দুধটা সেটাও নিয়ে চলেছে, বেচারা সেই শিশুটা হয়তো দুধ পায়নি সেদিন, সে মন্দিরে চলে এসছে গণেশকে দুধ খাওয়াবে, যে কোনো ধরনের গণেশ, সে মেটালিক গণেশ হোক, পাথরের গণেশ হোক, সবাই দুধ খাচ্ছে। আরেক ধরনের মানুষ যারা একটু বিজ্ঞানকে ভালোবাসে, যাদেরকে আমরা একটু ইতিবাচক প্রবণতা যাদের মধ্যে আছে, তারা খোঁজার চেষ্টা করছে, আচ্ছা দুধটা তো নালা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে কোথা দিয়ে আসছে, যেটা পরের দিনের কাগজে সারফেস টেনশন থিওরি এলো। বিজ্ঞান মঞ্চের সদস্যরা চারদিকে তখন বার করছে, আর এটা কি করে হচ্ছে, মানে এটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে। এবার তৃতীয় আরেকটা গ্রুপকে দেখলাম আমরা, তারা কিন্তু খুব সাইলেন্ট অবজারভার, তারা কিন্তু কোনো দলে নেই, তারা দুধও খাওয়াচ্ছে না, বা তারা কিন্তু এসে সরাসরি বলছে না, আচ্ছা দেখি তো কি ব্যাপার, দুধটা যাচ্ছে কোথায়। গণেশ যদি খেত তাহলে তো দুধটা গণেশের পেটে যেত, গণেশের ভুঁড়িতে তো যাচ্ছে না, তাহলে দুধটা পাশ দিয়ে কোথা দিয়ে, নর্দমা দিয়ে বেরিয়ে যাচ্ছে সাদা দুধগুলো, তাহলে কিভাবে এটা আসছে। এই যে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ মানুষের, কোনো মানুষ একভাবে দেখছে, কোনো মানুষ আরেকভাবে দেখছে, এখান থেকে আস্তে আস্তে তৈরি হতে শুরু করলো একটা নতুন কিছু গবেষণার রসদ, যেটা দেখা গেল ওই বছরেই সূর্যগ্রহণ হয়েছিল এবং টোটাল সোলার ইক্লিপস, এবং সেখানেও দেখা গেল এই একই পর্যবেক্ষণ, যে 3 ধরনের মানুষ। কেউ হয়তো সেই ওই নেগেটিভ গুলো ফটোগ্রাফির স্টেপল করে মোটা করে চোখে লাগিয়ে সূর্যগ্রহণ দেখার জন্য তৈরি হচ্ছে, কেউ বিড়লা তারামণ্ডলের ওপরে ছাদে উঠে অবজারভেটরিতে টেলিস্কোপে চোখ রেখে কিছু দেখার চেষ্টা করছে, কেউ তাদের বাড়িতেই হয়তো কোনো যন্ত্রের সাহায্যে দেখার চেষ্টা করছে, কেউ একেবারে কম্বল চাপা দিয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়েছে, যে না এই সময় কিছু খাওয়া যাবে না, জল খাওয়া যাবে না, টয়লেটে যাওয়া যাবে না, কুসংস্কারের একেবারে আচ্ছন্ন। আবার ওইরকম একইভাবে তৃতীয় ধরনের কিছু মানুষ, তারা বুঝতে পারছে না কি করা উচিত, তারা এই দুটো দলের মাঝামাঝি। এবং যখনই আমরা এগুলো দেখি সমাজে, তখনই এই প্রশ্নটা আসে একজন শিক্ষক হিসেবে, যে আমরা বড়রা যারা, তারা কি করব, ছোটদের কি শেখাবো, বা ছোটদেরকে কি বলবো, বা ছোটরা আমাদের কাছ থেকে কি শিখবে। এখানেই কিন্তু একটা খুব মজার গল্প আসে, যে গল্পটা হচ্ছে যে, এটা অনেকেই জানেন হয়তো, যে এই যে আমাদের স্কুল বলি, স্কুল কথাটা এলো কোথা থেকে। ল্যাটিন ভাষায় স্কোল বলে একটা কথা আছে, SKHOLE। এই স্কোল শব্দটা ল্যাটিন শব্দ। তো অরিজিনাল এই শব্দটা এলো কোথা থেকে, না কোনো এক আদি একটা কোনো মানে সময় ছিল, আদিম মানুষের সময়, যখন মানুষ তখন আস্তে আস্তে একটু একটু করে আহ চেষ্টা করছে তাদের আদিম অবস্থা থেকে একটু একটু করে সিভিলাইজড হওয়ার, গুহায় বাস করে এবং গোষ্ঠীবদ্ধভাবে বাস করে, কারণ বন্য প্রাণীর আক্রমণ, তখন তো আমাদের মতো এরকম সমাজ তৈরি হয়নি, শহর তৈরি হয়নি, গ্রাম তৈরি হয়নি, তখন গুহায় বাস করত। ছাল বাকলকে তারা লজ্জা নিবারণের কাজে লাগাতো। সেই সময় একটা নির্দিষ্ট জীবন চর্যা ছিল, তাদের জীবন শৈলী ছিল, যে যারা বয়স্ক পুরুষ সমর্থ, তারা সকালবেলায় শিকার করতে চলে যেত, এবং বিকেলে যখন সূর্যাস্ত হয় হয় তখন তারা যা শিকার পেত দল বেঁধে শিকারগুলো নিয়ে সেই গুহায় ফিরে আসে। ফিরে আসার পরে সেখানে আগুন জ্বালানো, সেই গুহার একটা মাঝখানে একটা জায়গা ছিল, সেই যে উঠোনের মতো জায়গাটাতে আগুন জ্বালানো। এই আগুন জ্বালানোর দুটি উদ্দেশ্য, একটি হচ্ছে বন্য প্রাণী যাতে আক্রমণ না করে রাতে অন্ধকারে, দ্বিতীয় উদ্দেশ্য হলো যে এই আগুন যেটা জ্বালানো হলো, সেই আগুনে ওই শিকার করা মাংস ঝলসে খাওয়া। ফলে ওই যে একটা অগ্নিকুণ্ড, ওই যে একটা উঠোন গুহাবাসী মানুষদের,
সেই জায়গাটাকে ল্যাটিন ভাষায় স্কোল বলা হতো, SKHOLE। এই স্কোলটা হচ্ছে অরিজিনাল শব্দ যেখান থেকে স্কুল শব্দটা এসেছে। তাহলে স্কুলটা তাহলে কেন হচ্ছে? স্কুল এমন একটা জায়গা যেখানে এক প্রজন্ম আরেক প্রজন্মকে শেখায়। ওই অগ্নিকুণ্ডের জায়গা যেটা অরিজিনালি স্কুল ছিল, সেখানে ওরকম এক প্রজন্ম আরেক প্রজন্মকে শেখাতো। কিভাবে? যারা ছোট তারা ওই অগ্নিকুণ্ডের চারপাশে ঘিরে বসতো, এবং যারা বড়, যারা সারাদিন ক্লান্ত হয়ে শিকার করে ফিরেছে, বয়স্ক পুরুষ, সাধারণত পুরুষরাই বেশি, এবং তারা ওখানে বসে সারাদিনের শিকার বৃত্তান্ত বলতো ছোটদের। এইভাবে শিকার করার যে দক্ষতা, তখনকার দিনে বেঁচে থাকার জন্য তো একটা মস্ত বড় উপায় ছিল এই শিকার। তাহলে শিকার করার দক্ষতা, যে এই বুনো মোষটাকে কি করে মারলে, কি দিয়ে মারলে, তখন তো কোনো অস্ত্র শস্ত্র ছিল না, ওই বড় জোর পাথর, বড় জোর পাথরটাকে ঘষে একটু ছোচলো করে সেটাকে দিয়ে শিকার করার চেষ্টা করা। এবং এই যে শিকার করার যে কৌশল, এবং একটা প্রজন্ম পরের প্রজন্মকে সেটা ব্যাখ্যা করত, শেখাতো। ওই শেখার যে স্থান, উঠোন, সেই স্কুল, সেটাই পরবর্তী ক্ষেত্রে আমাদের আজকের এক প্রজন্মের কাছ থেকে আরেক প্রজন্মের শেখার জায়গা হচ্ছে স্কুল। এবং আমরা সমাজে যদি তাকাই, দেখবো শুধু স্কুল কেন, স্কুলের চারদিকে, আমাদের চারদিকে সমাজে যা উপাদান। যেমন আমি প্রথম যখন শুরু করলাম যে শিশু তো প্রথম শেখে পরিবারে, মায়ের কাছে, দাদু ঠাকুমা, বাড়ির যার বড়রা অন্যরা তাদের কাছে। তো তাদের কাছেও তো অনেক কিছু শেখে। কাজে সবসময় শিক্ষক শুধু স্কুলেই থাকবেন তা তো নয়, তার বাইরেও আছেন, পরিবারে আছে, প্রতিবেশীদের মধ্যে আছে। বিশেষ করে যখন আমরা এই পরিমণ্ডলের কথা বলি, যে একটা বিজ্ঞানের প্রতি আগ্রহ, বা যেটা দিয়ে আমি শুরু করলাম, বিজ্ঞান মনস্কতা, যে একটা পজিটিভ অ্যাপটিটিউড টুয়ার্ড সায়েন্স, যে বিজ্ঞান শুধু একটা বিষয় নয়, বিজ্ঞান আমাদের বেঁচে থাকার একটা উপায়, বিজ্ঞান আমাদের চিন্তা ভাবনা করার একটা রাস্তা। এইভাবে অনেক মানুষই ভাবেন না যে বিজ্ঞান শুধু সাবজেক্টের বাইরেও তার অনেক বড় একটা পরিধি আছে তার অর্থে। এই জায়গাতে দাঁড়িয়ে একটা খুব সহজ উদাহরণ দেওয়া যায়, যে অনেক সময় আমরা দেখি আমাদের চারপাশেই বহু ছেলে, তারা হয়তো সুযোগ পায় না, তারা হয়তো খুব এমন একটা পরিবেশে বড় হয় যেটাকে আমরা একটু সাবকালচার বলি, অপসংস্কৃতির নামে ডাকি। সেই পরিবেশে তারা বড় হয় শহরে, ঠিক আমরা যেগুলোকে বলি তথাকথিত সিভিলাইজ সোসাইটির স্পর্শ পাওয়ার থেকে তারা বঞ্চিত। এবং তারা যেভাবে যে পরিমণ্ডলে বেড়ে ওঠে, সেই পরিমণ্ডলে খুব খারাপ ভাষা, খারাপ কিছু অভ্যাস, কিছু জীবনচর্যা ত্রুটি, এগুলোর মধ্যেই তারা বেড়ে ওঠে দুর্ভাগ্যবশত। এবং সেটাই কিন্তু তারা সমাজে নিয়ে আসে, তারা গালাগালি দিয়ে কথা বলে, তারা খুব খারাপ খারাপ অঙ্গভঙ্গি করে রাস্তাঘাটে, আমরা দেখলে আমাদের খুব খারাপ লাগে, এবং আমরা হয়তো তাদেরকে এড়িয়ে যাই, আমরা হয়তো তাদের ঘৃণা করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এরা কেন এরকম হলো? এদের হওয়ার পেছনে প্রধান আহ দায়ী কিন্তু সেই পরিমণ্ডল, সেই সামাজিক পরিমণ্ডল। এবং এই পরিমণ্ডলই যদি উল্টে দেওয়া যায়, যদি ধরুন আমার এরকম একজনের কথা জানা আছে, আমি এখানে কোনো নাম পরিচয় দেব না, কিন্তু আমার জানা আছে যে একটি ছেলে, সে অত্যন্ত মেধাবী ছাত্র, ছোট থেকেই সে খুব পড়াশোনায় ভালো, অত্যন্ত ভালো রেজাল্ট করেছে অল থ্রু। বাবা মা ভীষণ ইচ্ছে, বাবা মা অত্যন্ত সফল, বাবা মার ভীষণ ইচ্ছে, অনেক বাবা মায়ের মতোই, ছেলে বড় হয়ে IIT তে পড়বে, IITian হবে, কারণ তার বাবাও IITian ছিলেন। এবং এক সময় ছেলেটি IIT তে চান্স পেল, অত্যন্ত মেধাবী, পাশ করে বেরোলো, ডিপ্লোমাটা নিয়ে এলো বাবা মার কাছে, নিয়ে এসে সামনে দাঁড়ালো বাবা মায়ের, দাঁড়িয়ে বলল যে তোমরা চেয়েছিলে আমি IIT তে পড়ি, তোমরা চেয়েছিলে আমি IIT থেকে ইঞ্জিনিয়ার হয়ে বেরোই, আমি বেরিয়েছি, এই যে আমার হাতে ডিপ্লোমা, কিন্তু তোমরা তো এরপরে কি হবে সেটা বলনি। আজকে আমি এই ডিপ্লোমা ছিঁড়ে ফেললাম, কারণ এটা আমার কাছে অর্থহীন। আমি চললাম একটা রিলিজিয়াস অর্ডারে, সে চলে গেল মানুষের সমাজে সেবাব্রত নিয়ে। দেখুন, এই যে একটা রূপান্তর, আমি জানি বলে পরিবারটিকে খুব কাছ থেকে চিনি বলেই বলছি, তার বাবা মা দুজনেই অত্যন্ত ভক্ত মানুষ, তারা তাদের পরিবারের জীবনচর্যার মধ্যেই তাদের অনেক এরকম ব্যাকগ্রাউন্ড আছে। তো এইরকম পরিমণ্ডলে ছেলেটি কিন্তু বেড়ে উঠেছে, সে বিজ্ঞানে অত্যন্ত সফল একজন ছাত্র, কিন্তু সে চলে গেল একটি অর্গানাইজেশনে যেখানে মানুষের সেবাব্রত নিয়ে সে স্বামীজির আদর্শে চলে গেল। তাহলে এই যে ছেলেটির মধ্যে যে একটা রূপান্তর, যে আমি IIT ইঞ্জিনিয়ার কিন্তু আমি মানুষের সেবা করতে চাই, আমি ইঞ্জিনিয়ারিং করে অনেক টাকা রোজগার করার জন্য আমি IIT তে পড়ি, এটা দেখুন এই যে পরিমণ্ডল মানুষকে তৈরি করে।
তাহলে একটা পরিমণ্ডল তার অপসংস্কৃতিও তৈরি করতে পারে, একটা পরিমণ্ডল সে একজন সাধু তৈরি করতে পারে। কি তৈরি করবে সেটা কিন্তু তার পরিমণ্ডলই বলবে। যদি তাই হয় তাহলে আমরা যারা বড়রা, আমরা সবসময় শিক্ষক না হলেও পরিবারের বড় হিসেবেও এরকম একটা পরিমণ্ডল তো পরিবারই তৈরি করতে পারে। সবসময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা তাকিয়ে থাকবো কেন? আমাদের এলাকায় আজকাল আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার প্রচুর ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন স্কুল কলেজে পড়ায়, এবং তারা বিশেষ করে বহু এলাকায়, এবং এমন অনেক এলাকা আছে যেখানে হয়তো একটু আহ, একটু পড়াশোনার দিক থেকে তারা একটু পিছিয়ে। আমি কারো নাম বা কোনো এলাকার কোনো প্রতিষ্ঠানের নাম এখানে করব না, কিন্তু যখন তারা আমাকে কখনো ডাকে, ছুটির দিনেও আমাদের ক্লাস হয়, আমাদের ওপেন ইউনিভার্সিটি আছে, আমাদের কাউন্সিলিং এর ডিপ্লোমা কোর্স চলে, রবিবার শনিবার ক্লাস হয়, আউটডোর থাকে। কিন্তু যখন তারা কখনো এরকম কোনো অনুষ্ঠানে ডাকে, আমি ভীষণ ভালো খুশি হয়ে যাই একটাই কারণে, আমার একদম প্রথম জীবনে আমি একাধিক স্কুলে পড়িয়েছি যেখানে আমি অনেক বিজ্ঞান প্রদর্শনী করতাম, এবং সেই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে, যেই ছেলেরা সাধারণভাবে ফার্স্ট জেনারেশন লার্নার বলতে যা বোঝায় যে তাদের বাবা মা কিন্তু আসতেন ওই প্রদর্শনী দেখতে, কিন্তু তারা কিন্তু তাদের অক্ষর জ্ঞান নেই, তারা কিন্তু লেখাপড়া জানেন না। কিন্তু সেই পরিবারের ছেলেরা, তারা যখন আমি সেই গল্পে একটু একটু পরে আসছি, যে তারা যখন সুযোগ পেত, আমি যখন তাদের পড়াতাম, তখন ওই স্কুলের মাস্টারমশাই, আমি যখন তাদের পড়াতাম তখন এমন কিছু চেষ্টা করতাম ক্লাসে করার। কি করতাম এক্স্যাক্টলি আমি পরে একটু পরে বলছি। তাতে একটা সুবিধে হতো, বাচ্চারা কিন্তু বুঝতো না যে আমি কি বলতে চাইছি। মানে সোজা কথা হচ্ছে যে আমি একটা সব জানতা মাস্টারমশাই, আমি সব জানি, আর ক্লাসে ঢুকে বিজ্ঞান পড়ানোর নাম করে বলবো বই খোলো, অত নম্বর পাতা থেকে অত নম্বর পাতা মুখস্থ বলবো, আর তোমরা বই থেকে খুলে মুখস্থ করে আমাকে পড়া দেবে। ঠিক এইভাবে বোধহয় বিজ্ঞান পড়ানো বা বিজ্ঞান শেখা যায় না। এবং আমাদের এই যে দুটো জিনিস, যে একদিকে তত্ত্ব একদিকে প্রয়োগ, আমরা তো অনেক টিচার্স ট্রেনিং এর থিওরি, অনেক রকম তত্ত্ব নিয়ে আলোচনা করি, ক্লাসে পড়াই, বলি অনেক কিছু, কিন্তু প্রয়োগের সময় আমরা কি করি? আমরা কি সেটা সেইভাবে প্রয়োগ করে ক্লাসে পড়াতে পারি, বা আমরা কি সেটা দেখাতে পারি? এর প্রচুর প্রচুর উদাহরণ আছে। সেই উদাহরণগুলোতে আমি একটা একটা করে আসবো, তার আগে একটু থিওরিটা ছুঁয়ে যাই, তাহলে উদাহরণগুলো অনেক বেশি প্রাঞ্জল হবে, অনেক অর্থবহ হবে। যেমন আমরা খুব সাধারণভাবে জানি যে এই টিচিং এবং লার্নিং এই দুটো যখন পাশাপাশি ঘটে, এই দুটোর কতগুলো স্টাইল আছে, স্টাইলটা ম্যাচ করলে কিন্তু শেখাটা খুব ভালো হয়। মানে আমি ধরুন আপনাকে প্রধান তিনটের কথাই বলি। অডিটরি লার্নিং স্টাইল হচ্ছে শুনে শেখা। আমরা যারা একটু শুনে শিখতে পারি ভালো, কেউ একজন পড়াচ্ছেন, বোঝাচ্ছেন, আমরা হয়তো খুব ভালো শুনে শিখতে পারি বা নোট নিতে পারি, লিখতে পারি, আমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছি। এটা আমাদের যেহেতু অডিটরি স্টাইলটা আমাদের মধ্যে প্রিডমিনেন্ট, আমরা এটা ভালো পারি। যারা হাতে কলমে করে শেখে ভালো, কাইনেস্থেটিক লার্নার বলে তাদের, তাদের যে স্টাইলটা, যদি টিচারও সেরকম হন এবং একজন স্টুডেন্টের লার্নিং স্টাইলও যদি প্রিডমিনেন্টলি কাইনেস্থেটিক হয়, অর্থাৎ প্রধানত কাইনেস্থেটিক লার্নিং হয়, অর্থাৎ হাতে কলমে করার এই যে জায়গাটা, সেটা যদি তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, তাহলে কিন্তু সে খুব ভালো শেখে। আরেকটা আছে ভিজুয়াল, দেখে শেখে। তাহলে এই যে প্রধান তিনটে স্টাইল, যেটা নিয়ে এনসিইআরটি আমাদের ভারতবর্ষে অন্তত কাজ করেছে, এখনো করছে, এবং প্রচুর টিচার্স ট্রেনিং ম্যানুয়ালে এই তিনটের কথা উল্লেখ করা আছে। যদিও লার্নিং স্টাইল বা টিচিং স্টাইল আরো অনেক আছে, কিন্তু সবগুলো নিয়ে আমরা এখন স্কুল সিচুয়েশনে বলছি না, এক্সাম্পল প্রধানত এই তিনটেকেই নিলাম। এবার আপনি তাহলে কি সহজ করে বললে, শুনে শিখবে, অথবা দেখে শিখবে, অথবা হাতে কলমে করে শিখবে। এরকম একটা বিশ্বাস আছে, একটা ফ্রেজ আছে, আমরা ছাত্র জীবনে এটা শুনেছি, যে লার্নিং সায়েন্স ইজ ডুইং সায়েন্স। করতে হবে, কিছু করতে হবে, না করলে মুখে মুখে সায়েন্স হয় না। তাহলে এই এই ডুইং সায়েন্স, যেমন আমাদের ছোটবেলায়, আমাদের এখনো মানে খুব আফসোসের জায়গা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সমরবাবু, সমর বাগচি মহাশয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় পার্থ ঘোষ মহাশয়, আমরা যখন তখন ছাত্র, তখন আমাদের দূরদর্শনে একটা অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ছিল কোয়েস্ট। আমাদের বয়সে অনেকেরই সেটা মনে থাকবে, কিন্তু হয়তো সেটা বেশি দিন চলেনি, হয়তো পরে আমরা খুব কষ্ট পেয়েছিলাম শুনে যে স্পন্সরশিপের অভাবে সেই প্রোগ্রাম বেশি দিন চলেনি। অথচ ওনারা যখন আসতেন দূরদর্শনের স্ক্রিনে, আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম, যেন ম্যাজিশিয়ান আসছেন একটা ট্রেতে অনেক ইকুইপমেন্টস নিয়ে, বিজ্ঞান তো বলবো না, খেলার মতন, খেলার ছলে। এবং এই যে বিজ্ঞান শেখাতে গিয়ে যে যে মাস্টারমশাই খেলতে পারেন, খেলার ছলে বিজ্ঞানকে শেখাতে পারেন, তার থেকে ভালো মাস্টারমশাই তো আমাদের সমাজে আর কেউ হতে পারেন না। তো এই খেলার ছলে বিজ্ঞানটাকে এত আনন্দ পাওয়ার মতন উপকরণ নিয়ে
ট্রেতে ঠেলে তারা স্ক্রিনের ক্যামেরার সামনে আসতেন, এবং অল্টারনেটলি একবার সমরবাবু আসতেন, আবার পরের একটা এক্সপেরিমেন্ট নিয়ে পার্থবাবু আসতেন। এই কোয়েস্ট অনুষ্ঠানটা যারা দেখেছেন, তা আমি তো মানে আজও ভুলতে পারিনি, যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। তো যাই হোক, তা এই যে ডুইং সায়েন্স, আমি এটার এই উদাহরণ হিসেবে দিলাম এই এক্সাম্পলটা, যে যারা হাতে কলমে এটা শিখতে পারে বিজ্ঞান, তাদের কিন্তু শেখার এটা খুব ভালো হয়, মানে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বা প্রবণতা খুব ভালো হয়। যেমন একটা উদাহরণ, অনেক বাড়িতে এটা খুব কমন একটা ফিচার, বাড়িতে বাচ্চা এসে বলছে বাবা মাকে যে স্কুলে প্রজেক্ট দিয়েছে, ছোলা বীজ অঙ্কুরিত করে নিয়ে যেতে হবে, আহ মাস্টারমশাই বা দিদিমণি দেখবেন, প্রজেক্ট দিয়েছে, তো ভালো কথা। এবার আমি আবার ফিরে আসি, ওই মানুষ অনেক রকমের হয়, যেমন বললাম গণেশের দুধ খাওয়া বা সূর্যগ্রহণের উদাহরণে একই উদাহরণ এখানেও। তখন কি করবে, এখন ছোলা অঙ্কুরিত হবে কিনা গ্যারেন্টি নেই। এবার কি করবে, বাবা ছুটলো দোকানে, যদি একটা ছোলা গাছ পাওয়া যায়। এবার মজার কথাটা শুনুন, যে মাস্টারমশাই বা দিদিমণি দিয়েছেন কাজটা, মানে তারও প্রায় হার্ট হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় আর কি। মানে বাবা একটা ছোলা গাছ কিনেছে টবে বসানো, ছোলা অঙ্কুরিত হলে কি হয় সেটা বাবাও বেচারা জানেন না। এবার বাচ্চা হয়তো দু একদিন পরে মাস্টারমশাইকে গিয়ে দোকানের ওই কেনা ছোলা গাছটা নিয়ে গেছে ক্লাসে, যে স্যার স্যার ছোলা অঙ্কুরিত হয়েছে। বলে ছোলা অঙ্কুরিত হয়ে তো 3 দিনে একটা এত বড় গাছ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের বিজ্ঞান শিক্ষার অবস্থা। আবার আরেক দল যারা ব্যাপারটাকে একটু চেষ্টা করতে চায়, তারা এবার অঙ্কুরিত ছোলা একটা চেষ্টা করছে, বাড়িতে একটু ভিজিয়ে রাখছে, অঙ্কুর বেরোচ্ছে, সেই অঙ্কুরিত অবস্থায় সেটা নিয়ে যাচ্ছে। তাহলে দেখুন একই ক্লাসে বিভিন্ন ছাত্রছাত্রী নানা ধরনের ছোলার অঙ্কুরোদ্গম দেখিয়েছে এক্সপেরিমেন্টালি, এবং ক্লাসে আবার ফেরত নিয়ে এসে মাস্টারমশাইকে এটা ফিডব্যাক দিচ্ছে যে এইভাবে আমার ছোলা বীজের অঙ্কুরোদ্গম হয়েছে। কিন্তু আচ্ছা একটু ভেবে দেখুন তো, যদি এরকম করা যেত, এই যে আমি বারবার বলছি যে সামাজিক পরিমণ্ডল, এই যে আমি ব্যাকগ্রাউন্ড এতক্ষণ ধরে যে তৈরি করলাম, যে আমরা কি করব, আমরা বিজ্ঞানটাকে নিয়ে একটু মজা করব, একটু খেলবো, একটু আনন্দ পাওয়ার কোনো উপকরণ সেখানে আমরা আনবো, কিভাবে করবো? দেখুন তো, এই ছোলা বীজ অঙ্কুরোদ্গম হবে, কন্ডিশন গুলো আমরা জানি। একটু আহ তাপমাত্রা লাগবে, একটু জল লাগবে, একটু বায়ু লাগবে, সব দেয়া গেল। আচ্ছা কেউ কি এটাকে ভেবে দেখেছে যে এটাকে যদি একটু ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে কি অঙ্কুরোদ্গম হবে? জল আমি সাধারণ জল না দিয়ে যদি ফুটন্ত জল, গরম জল দিই, তাহলে কি বীজটা অঙ্কুরিত হবে? এই যে আমি একটু আগে বললাম যে সব জানতাম মাস্টার মশাই, আমি সব জানতা হব কেন? আমি সবকিছু আগে বলে দেবো কেন? আমাদের অনেকেই টিচার্স ট্রেনিং এর মানুষদের বাইরে অনেক সময় আমরা মজা করে, অনেকে হাসাহাসি করে, বোঝে না বলে বলে অনেকে হিউরিস্টিক মেথড বলে আমাদের একটা ব্যাপার আছে, আবিষ্কার পথ। এবার আমি বহু জায়গায় শুনেছি, আমাকে বলেছে বা আমাকে ফেস করতে হয়েছে যে আচ্ছা আবিষ্কার তোমরা কি ভাবো, বাচ্চারা, স্কুলের বাচ্চা আবিষ্কার করে ফেলবে? এটা সেই আবিষ্কার নয়, এটা নিউটনের আইনস্টাইনের আবিষ্কার নয়। এই আবিষ্কার হচ্ছে প্রথম একটা কিছু অভিজ্ঞতা অর্জন করা। এবার সেটা কিরকম ভাবে সম্ভব? আমি যদি সব বলে দিলাম, তাহলে আমার ছাত্র সেটা আবিষ্কার আনন্দটা পাবে কি করে? তাহলে এই যে আমি বললাম যে ছোলা বীজ, সেটা অঙ্কুর বেরোবে, আচ্ছা সেটাকে আমি 3টে কন্ডিশনে রেখে দেখি না কি হয়। এই যে বিভিন্ন ভাবে ভাবতে শেখা, এটাই তো বিজ্ঞান। যে আমি ফ্রিজের ঠান্ডায় রেখে দেখি, আমি গরমে জলে দিয়ে দেখি, আমি রুম টেম্পারেচারে রেখে দেখি, কোনো তফাৎ হলো? যদি হয়, আচ্ছা কেন হলো, প্রশ্ন করা যাক। তাহলে এই যে বিভিন্ন উপায়, যেমন আমার খুব ছোটবেলায় আমাদের পরিবারে আমার এক দাদু ছিলেন, তা তিনি ওই আঙুলের ভাঁজ দিয়ে নানা রকম দেখাতেন খেলা, হরিণ দাদু বলতাম। তিনি কোন একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য ছিলেন। এই যে হরিণ এরকম, এইটা হরিণ, এবার ছায়া পড়ছে আলোতে দেওয়ালে, হরিণ দাদু। এবার হরিণ দাদু যেটা বিশেষত্ব ছিল, উনি অনেক রকম ম্যাজিক দেখাতেন। আমি সেই ম্যাজিক ফিরে পেয়েছি বহু বড় হওয়ার পরে, বড়দিন পরে, সত্যজিৎ রায়ের আগন্তুক সিনেমায়। আপনাদের মনে আছে সেই দৃশ্য, যখন উৎপল দত্ত বসে আছেন মাঠে, সেই চাকতি চাকতি মিলে যায় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, ওই যে ডিস্টেন্সটা বোঝাচ্ছেন বাচ্চাদের, এবং বাচ্চারা যখন অবাক হয়ে জিজ্ঞেস করছে কেন এমন হয়, তো উনি একটা সুন্দর একটাই শব্দ বললেন, ম্যাজিক। কারণ ওইটুকু বাচ্চাকে হয়তো সবটা ব্যাখ্যা করা যাবে না, কিন্তু তার মধ্যে আমরা কৌতূহলটা জাগিয়ে দিতে পারি কি, সেই স্পার্কটা, যাতে সে বড় হয়ে খুঁজে এই উত্তরগুলো, কেন এরকম হয়, কিভাবে হয়। তা এই যে কেন এমন হয়, কিভাবে হয়,
এইটা যদি কোনো বাচ্চার মাথায় একবার ঢুকিয়ে দেওয়া যায়, বিজ্ঞান মনস্কতা তো সেইখানেই শুরু হয়, তাহলে সেই সামাজিক পরিমণ্ডল, সেই শেখার পরিবেশ, পরিবার, বাইরে, যে কোনো জায়গায়। আজকাল তো অনেক পাড়ার ক্লাব আছে, অনেক সুন্দর সুন্দর প্রদর্শনী হয় সেখানে। আমি যে কথা বলছিলাম যে আমি বহু জায়গায় গেছি, বহু ছাত্রছাত্রীরা আদর করে ডেকে নিয়ে গেছে তাদের এলাকায়। স্কুলটা শুধু বলবো না, শিক্ষা প্রতিষ্ঠানের নাম না করলেও বলা যায় ওই এলাকাগুলো হয়তো একটু পিছিয়ে পড়া এলাকা, সেখানে হয়তো শিক্ষার আলো ভালো করে সেরকম পৌঁছয়নি। বিজ্ঞান তো পরে, আগে শিক্ষার সাধারণ অ্যাওয়ারনেসটাই নেই। সেরকম এলাকায় যখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, প্রথম প্রজন্মের যারা শিক্ষার্থী, তারা যখন আনন্দ করে একটা বিজ্ঞানের প্রদর্শনী করছে, এবং ওই ছোট্ট ছোট্ট কচি কচি মুখগুলো যখন দাঁড়িয়ে থাকে একটা ব্যাচ লাগিয়ে বুকে, এবং আমাদের মতো যখন বড় বড় মোটা মোটা লোকগুলো যায়, আমাদের কি উৎসাহ নিয়ে তারা একটা কিছু বোঝায়, তাদের হাতে করা একটা কোনো চার্ট বা একটা মডেল যখন তারা ব্যাখ্যা করে, কি অসাধারণ! আমার তো দেখে মানে সেই অসাধারণ লাগে। এবং যেখান থেকে আমি বেরিয়ে এলাম কথা বলতে বলতে, গল্প করতে করতে, আমি তো বলেইছি আমি মুক্তি দিতে পারি, আমি গল্প করতে পারি। এই হরিণ দাদুর গল্প, হরিণ দাদু আমাকে ছোটবেলায় প্রথম ম্যাজিক দেখিয়েছিল, আজও ভুলিনি। সেই ম্যাজিকটা কি? দেখ তোর ছায়া, তা আমার ছায়া কিরকম, ওই লাইটে আমার, আমি আমি নিজে ঘুরছি, আমার ছায়া পড়ছে, এবার তোর ছায়াটাকে আমি ভ্যানিশ করে দেবো। কি করলো হরিণ দাদু? তিনি সুইচটা অফ করে দিলেন, ঘরটা অন্ধকার হয়ে গেল। কোথায় তোর ছায়া? তাহলে আলোর যে উৎস লাগে একটা ছায়া সৃষ্টি করার জন্য, তিনি তো কোনো আমাকে বিজ্ঞান পড়াননি, তিনি তো কোনো বিজ্ঞানের বই খোলেননি। তাহলে আমি যে শিখলাম, তো আমার প্রথম শিক্ষক ওই রকম ছায়াকে উনি ভ্যানিশ করে দিলেন, ম্যাজিক, আমাকে বললেন উনি ম্যাজিক। তাহলে এই যে মজা, একটা আনন্দ, একটা ছোট বাচ্চা, আমি তখন অনেক ছোট, তাই এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিমণ্ডল তৈরি করা, পরিবেশ তৈরি করা, লার্নিং এনভায়রনমেন্ট, এবং যেটা আমি বলছি যে লার্নিং স্টাইল, যদি লার্নিং এনভায়রনমেন্টের সঙ্গে আমার যিনি শেখাচ্ছেন তিনি যিনিই হন, তিনি একজন প্রাইভেট টিউটর হতে পারেন, তিনি একজন স্কুলের বা কলেজের ইউনিভার্সিটির শিক্ষক হতে পারেন, তিনি বাড়ির কোনো গার্জেন হতে পারেন, অভিভাবক হতে পারেন, এমনকি আমি বলি বাড়ির বড় দাদা দিদি যারা, তারাও কিন্তু অনেক সময় মজা করে অনেক কিছু করে। এবং একটা এরকমও মনে আছে আমার একটা অনুষ্ঠানে বেলুন দিয়ে সাজানো হয়, এবং সেখানে অনেকে বেলুন ফোলাচ্ছে, লাগাচ্ছে, একটা কোনো জন্মদিনের পার্টি হচ্ছে ইত্যাদি। এবারে সবাই জানেন আপনারা যে একটা যদি আলপিন নিয়ে আসি বা একটা সেফটি পিন দিয়ে যদি আমি একটা বেলুনকে ফোটাই, তাহলে বেলুনটা পট করে ফেটে যাবে। আচ্ছা, আমি যদি এটা না করি, তাহলে আমি কি করতে পারি? আপনারা অনেকে হয়তো জানেন এটা, এগুলো হচ্ছে মজা, খেলার মজা, এগুলো পাওয়া যায় ছোট ছোট অনেক বুকলেট, বইমেলাতেও পাওয়া যায়। যে আমি এর একটা সেলোটেপ লাগিয়ে দিই একটা জায়গায় বেলুনের গায়ে, এবার সেলোটেপের ওপর দিয়ে যদি আমি পিনটা ফোটাই, বেলুন কিন্তু ফাটবে না। আমি একটা ছোট বাচ্চাকে বলে দিলাম ম্যাজিক, এর পেছনে কি গূঢ় তত্ত্ব আছে সেটা সে আরো বড় হয়ে শিখুক না, সে আগে মজাটা পাক না, সে আগে ম্যাজিকটা শিখুক না। ম্যাজিকটা অ্যাকচুয়ালি সায়েন্স। দৃষ্টি সরকার অনেকবার বলেছেন এটা, যে ম্যাজিক অ্যাকচুয়ালি সায়েন্স। তাহলে এই যে মজা পাওয়া, আনন্দ পাওয়া, আমি যদি এইভাবে তাকে আস্তে আস্তে ছোট থেকে সেই পরিমণ্ডলে বড় করতে পারি একটি শিশুকে, তার টিচিং অ্যান্ড লার্নিং স্টাইল যদি এইভাবে ম্যাচ করতে থাকে। আমি এখানে নাম বলবো না, কিন্তু একজন খুব বিখ্যাত লেখক, তিনি ছোটবেলায়, তার একটা অ্যানেকডোট আমার খুব প্রিয়, এই অ্যানেকডোট, জীবনের ঘটনা। সবসময় খুব বড় বড় মানুষদেরই খালি অ্যানেকডোট হবে কেন? সাধারণ ছোট ছোট আমাদের মতো মানুষেরও তো অ্যানেকডোট আছে, জীবনের অনেক ঘটনা আছে। তো এরকম একজন মানুষ, যিনি পরে বড় হয়ে খুব ভালো একজন সাহিত্যিক হয়েছেন, যিনি অনেক নেচার নিয়ে তার অনেক লেখা আছে, তিনি একদম যখন ছোট ছিলেন প্রাইমারি স্কুলে, তিনি একবার একটা বিজ্ঞান পরীক্ষায় শূন্য পেয়েছিলেন, কোন একটা পরীক্ষায়, বোধহয় অঙ্ক কি বিজ্ঞান। এবং তিনি পরে তার নিজের একটা কোনো সাক্ষাৎকারে গল্পটা বলেছিলেন, এবং আমি শ্রোতা হিসেবে সেখানে শুনে চমৎকৃত হয়েছিলাম সেই গল্পটা শুনে। যে যে আমি তখন খুব ছোট, একটা জানলার ধারে বসে পরীক্ষা দিচ্ছি, আমি হঠাৎ দেখলাম আমার জানলার ঠিক পাশে গাছের একটা ডালের পাতা ঝুলে পড়েছে, এবং সেই পাতার উপর একটা শুঁয়োপোকা আস্তে 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 শুঁয়োপোকাটা ওই পাতাটাকে খাচ্ছে, এবং ধীরে ধীরে একটু একটু করে এগোচ্ছে। শুঁয়োপোকা যে গাছের সবুজ পাতা খায় সেটা আমি জানতাম না, এবং আমি অবাক হয়ে তাকিয়েছিলাম শুঁয়োপোকার ওই পাতা খুঁড়ে খুঁড়ে খাওয়ার দৃশ্যটা দেখার জন্য। এবং ওইটা দেখতে গিয়ে আমি খেয়াল করিনি যে কখন আমার সময় পার হয়ে গেছে, এবং আমার খাতা নিয়ে চলে গেলেন টিচার, এবং আমি ওই পরীক্ষায় কিছুই লিখলাম না, এবং আমি শূন্য পেলাম। কিন্তু আমি পরীক্ষাটাতে শূন্য পেলাম, কিন্তু আমি প্রথম শিখলাম যে একটা গাছের পাতা কি করে
একটা শুঁয়োপোকা সেই পাতার কণাগুলোকে খায়, এবং ধীরে ধীরে পাতার ওপরে যেহেতু একটা মোমের আস্তরণ থাকে, পাতার নিচের দিকে সে আস্তরণটা ছিল না। শুঁয়োপোকাটা আস্তে আস্তে দেখলাম কিরকম করে একটা ডিগবাজি খেয়ে পাতার নিচের দিকে চলে আসার চেষ্টা করছে, এবং পাতার নিচের দিকের যে কোষগুলো, সেখানে ওই মোমের আস্তরণ না থাকার ফলে খুঁটে খুঁটে ওই পাতাটা খাচ্ছে। এইটা আমি কিন্তু জীবনে প্রথম ওই ছোটবেলায় শিখেছিলাম, এবং ওই যখন আমার প্রাইমারি স্কুল, তখনই আমি শিখেছিলাম। এটা তার ভাষায় বলছি, যে যখন আমি বড় হলাম, আমি সারা জীবন এই প্রকৃতি দেখে গেলাম, আমার প্রকৃতি দেখা সেইখানে শুরু। তাহলে এই যদি ভিজুয়াল লার্নার হয়, এটা হচ্ছে একটা খুব ভালো এক্সাম্পল। ভিজুয়াল লার্নার, যিনি দেখে শেখেন, তিনি দেখছেন, তিনি ওই পরীক্ষায় কিন্তু শূন্য পেয়েছেন, কিন্তু ভবিষ্যতে তারপরে যখন তিনি বড় হয়েছেন, প্রকৃতি একজন অত্যন্ত ভালো একজন লেখক, প্রকৃতিবাদী লেখক, প্রকৃতিকে প্রচুর পর্যবেক্ষণ করেছেন। তাহলে এই যে একটা বাচ্চা, সে তার ঘরে বসে, স্কুলে হোক বাড়িতে হোক, তার চারপাশটাকে দেখছে, চারপাশে অনেক ঘটনা ঘটছে, সেগুলোকে ও লক্ষ্য করছে, পর্যবেক্ষণ করছে, বিশ্লেষণ করছে, অ্যানালাইজ করছে কেন হচ্ছে। হয়তো বড়দের অনেক সময় তারা মানে পেছন পেছন দেখবেন বাচ্চারা যায়, কেন হচ্ছে, বাবা একটা খবরের কাগজ মুখে নিয়ে বসে থাকে, খুব ব্যস্ত, মা রান্নাঘরে ঢুকে বললো বাবাকে জিজ্ঞেস কর, বাবা সব জানে, বাবা বাবা বলে মা সব জানে, কেউ উত্তর দিতে চায় না। এরকম পরিবেশে কিন্তু বাচ্চা শিখবে না। তাহলে এখানে যারা শুনছেন, বা এরপরে যদি কেউ এটা আরো দেখেন, যে একজন কাউকে পরিবারে, সে যেই হন বা স্কুলে, বড়দের মধ্যে কিন্তু রোল মডেলটা খুব ইম্পর্টেন্ট। আমরা এটা বলি যে রোল মডেল হয়ে ওঠা খুব কঠিন, কিন্তু সত্যি কথা বলতে কি, রোল মডেল হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই রোল মডেলকেই ফলো করে, কিন্তু বাচ্চারা খুব ফলো করে। এবং আমরা মাঝে মাঝে দেখেছি, যখন বাচ্চাদের জিজ্ঞেস করি যে বড় হয়ে কি হতে চাও, বড় হয়ে কি হবে, তখন কিন্তু তারা এই এই কথাটাই বারবার বলে, যে আমি অমুকের মতো হব। তার মতো কেন হবে না, আমার ওকে খুব ভালো লাগে। কেন ভালো লাগে, তখন তারা কিন্তু বলে, নির্দিষ্ট কারণ দিয়েই বলে যে কেন তাকে খুব ভালো লাগে। এবার এই যে রোল মডেল হয়ে ওঠা, যদি আমি বিজ্ঞান সচেতন করতে চাই কোনো মানুষকে, এবং আমি যদি চাই যে তাদের মধ্যে একটা বিজ্ঞান মনস্কতা গড়ে উঠুক, তাহলে কিন্তু এটা ঘটনা যে আমার কিন্তু রোল মডেল হয়ে ওঠারও একটা ক্ষমতা থাকতে হবে। এবং সেটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রথমত যেটা করতে হবে, যে আমি যখন বিজ্ঞানটা পড়াবো, তখন সেটা একটা যেন বিষয় না হয়ে ওঠে, তখন সেটা যেন একটা খেলা হয়ে ওঠে। এবার এই খেলাটা কিরকম, যেমন আমি একটা উদাহরণ দিলাম একটু আগে, যে ছোলা বীজের এক্সপেরিমেন্ট আমি বললাম, তেমনি এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়। যেমন আমি একটু আগে বলছিলাম যে আমার একদম প্রথম জীবনে, আমি যখন প্রথম শুরু করি আমার কেরিয়ার, স্কুলে পড়াতাম, সেখানে প্রথম প্রজন্মের বাচ্চাদের পড়াতাম। এবং আমার এখনো মনে আছে, সেই প্রথম বছর আমি যখন প্রথম পড়াতে শুরু করলাম, তখন সবে এমএসসি পাশ করে বিএড করেই জয়েন করেছি। তো এই প্রথম প্রজন্মে যারা আসছে, তাদেরকে আমি একবার বলছি যে আচ্ছা, একটা কাজ করলে হয়, কিছু জিনিস যদি পাওয়া যেত, একটু তোদের কিছু ম্যাজিক দেখা। তো ম্যাজিকের নামে তো সব ছেলেরাই খুব নড়ে চড়ে বসেছে। এবার কি কি পাওয়া যায় স্যার বলুন না, আমরা সব নিয়ে আসবো। এবার কি কি পাওয়া যেতে পারে, আমি কিছু জিনিসের নাম বললাম। আপনারা এখন নামগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে আমার মাথার মধ্যে একটা উদ্দেশ্য ছিল। কিন্তু উদ্দেশ্যটা ওই রকম সব জানতাম মাস্টারমশাইয়ের মতো না, যে আমি সব জানি, আমি গড় গড় করে বলে দেবো আর তুমি শুনবে, তা নয়। লেট আস ডু সায়েন্স। তাহলে লেট আস ডু সায়েন্স মানে কি, আমরা কিভাবে সায়েন্সটা করব? আচ্ছা, একটু রজনীগন্ধা স্টিক পাওয়া যাবে? দেখুন, আমরা শহরের ছেলেরা হয়তো ভাবতে পারি যে এগুলো কিনতে পয়সা লাগে, কিন্তু যারা একটু মফস্বল, একটু গ্রামের দিকে থাকে, তাদের কিন্তু এগুলো জোগাড় করতে পয়সা লাগে না। তারা কিন্তু চেয়ে চিনতে নিয়ে আসে, ঠিক তাদের চেনা আছে কোথাও, কোনো বাগানে আছে, তারা কিন্তু নিয়ে আসে, এবং এনেও ছিল। আমি ভাবতে পারিনি যে পরের দিনে আমি খেলার ছলে ওদের বলেছি যে এইরকম এরকম 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 কিছু জিনিস, একটু লাল রং, একটু একটা কাঁচের জার, হ্যাঁ কলের জল তো পাওয়াই যাবে, একটু রজনীগন্ধার ইয়ে, একটু ব্লেড, এরকম বলে তাদেরকে আমি চলে গেছি। কিন্তু পরের যে আমার ক্লাসটা, পরের সপ্তাহে দেখলাম ওই ক্লাসে ওই ধরনের সরঞ্জাম বেশ কয়েকজন বাচ্চা নিয়ে এসেছে। সম্ভবত ক্লাসটা ক্লাস 8, এতদিন পরে আর মনে নেই, ক্লাস 8 সম্ভবত, প্লান্ট ফিজিওলজির এক্সপেরিমেন্ট, বুঝতেই পারছেন। এবার এই জিনিসগুলো আনার পরে আমি যখন বললাম আচ্ছা এক কাজ কর, এই গাছের এই এই যে রজনীগন্ধা স্টিকটাকে একটু ছোট কর, হ্যাঁ এই এখানে একটু জল লাগা, এখানে একটু রং দে। এবার কেউ মায়ের আলতা নিয়ে এসছে, একটু লাল রং, এখন ইয়োসিন কোথায় পাবে, তারা ওই ওই লাল রং বলতে লাল, কেউ দোয়াতের কালির একটু লাল রং নিয়ে এসছে,
এবার ডাইলিউশন কতটা ঘন হবে সলিউশনটা, সেটা তো ওদের পক্ষে সম্ভব না। এইখানে কিন্তু টিচারের একটু ভূমিকা আছে। এবার ওই একটু লাল রং তৈরি করা, একটু জলের মধ্যে গুলে দেওয়া, একটু রজনীগন্ধা স্টিকটাকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, দিয়ে এবার ওরা যেন মানে ভাবতে পারবেন না সেই আনন্দটা। মানে আমি যেটাকে বেশি জোর দিচ্ছি সেটা কিন্তু বিজ্ঞানের উপর নয়, বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার আনন্দের উপর। এবং আমার আজও মনে আছে যে ওই স্কুলের ওই সময় অত জায়গা ছিল না, এখন ওই স্কুল বিল্ডিং অনেক বড় হয়েছে, অনেক আর্থিক সাহায্য অনুদান পেয়েছে সরকারি, বিরাট বিল্ডিং হয়ে গেছে। কিন্তু তখন ওরকম অত বড় বিল্ডিং ছিল না। কিন্তু ও তার মধ্যে ওরা একটা জায়গা খুঁজে বার করেছে, সিঁড়ির তলায় পরিষ্কার করে নিজেরাই, কি উৎসাহ! যে ওরা কি করবে না, ওখানে ওরা সায়েন্সের এক্সিবিশন করবে। সেখানে জায়গা জায়গা করে একটা সে ভাঙা চোরা চেয়ার, তাতে আবার দু চারটে ইট টিট তলায় গুজে একটা বেশ চেয়ারটাকে সোজা করে তার উপরে সব ওই জারটা সাজিয়ে রজনীগন্ধা স্টিক দিয়ে লাল রঙের জল দিয়ে রেখে তাদের সেই কি উৎসাহ আর কি যত্ন! আচ্ছা দেখুন, ওই ক্লাসে ওই ধরুন আমার ক্লাস 8-এর ওই ছাত্ররা সংখ্যায় ক্লাসে ধরুন 50 জন ছিল। আপনারা কি মনে করেন 50 জনই এই কাজগুলোতে লেগে পড়েছিল? মোটেই নয়। তাহলে যদি 50 জন না লেগে পড়ে, তাহলে হয়তো 10 জন লেগেছে, বাকিরা দেখছে, কেউ হয়তো সাহায্য করছে, ভলেন্টিয়ার করছে। আরো যেটা আমার মজা লেগেছে, 6-এর ছেলেরা যখন স্কুলটা প্রায় ছুটি হয় আস্তে আস্তে স্কুলটা তখন ঘন্টা পড়ছে, এবার একটু একটু ভাঙা হাট, ধীরে ধীরে বেল পড়ছে, আস্তে আস্তে অনেক ক্লাস থেকে স্যাররা বেরিয়ে আসছেন, ওরা ব্যাগ গোছাচ্ছে, বেরোবে। অনেকেই দেখতে পেয়েছে ওই সিঁড়ির তলায় এগুলো কি সব করছে এরা সব এসে, ক্লাস 8-এর দাদারা। ছোটরা এসে সেখানে উঁকি মারছে, কি করছো গো, কি হচ্ছে গো, এই যা যা হাত দিবি না, দাঁড়া দাঁড়া, এখানে সায়েন্স এক্সিবিশন হচ্ছে। তাহলে এই যে একটা সায়েন্স এক্সিবিশন করব, বিজ্ঞান প্রদর্শনী করব, এবং এইটা আস্তে আস্তে তাদের মধ্যে এত উৎসাহ সঞ্চার করলো, পরের দিন স্কুল আওয়ার শুরু হওয়ার আগে থেকে ওরা এসে গেছে দেখবার জন্য যে ওই লাল রং কতটা উঠলো রজনীগন্ধা স্টিক। এবার আমি কিন্তু একবারও বলিনি যে এটা তাদের বইতে আছে, বই তারা খোলেও নি, তারা শুধু করেছে হাতে কলমে কাজটা। হঠাৎ কি কোনো একটি ছেলে আবিষ্কার করেছে যে এটা তাদের বইয়ের লাস্ট চ্যাপ্টারে আছে, এবং সে হঠাৎ বলছে, আরে স্যারের এটা তো বইতে আছে রে, এই দেখ। দেখুন, আমি সরাসরি না বলেই যে আমরা ইন্ডাকটিভ টিচিং বলি টিচার্স ট্রেনিং, যে আমরা তো বেশিরভাগই ডিডাকটিভ লেসন দিই, পড়াতে গিয়ে আগে বলে দিই কি পড়াবো সব বলে দিই, তারপরে ওই যে আমি বলছি সব জানতাম মাস্টার মশাই, কেন হবো সেটা? আমরা তো তাদের সাথে তাদের মতোই মিশে যাই না, তাদের মতোই হয়ে যায় না, তারা খুব মজা পায়। আচ্ছা দেখা যাক কি হয়। ধরুন ফুলের বিভিন্ন অংশ পড়তে যাচ্ছে, আমি কেন সব গড় গড় করে বলতে শুরু করব, ফুলের এতগুলো অংশ আছে, তাদের এই নাম, এই ছবি, বই খুলে রিডিং কেন? একটা ফুল নিই না হাতে, চল দেখি তো ফুলটা আস্তে আস্তে কি কি পাওয়া যায় ভেতরে, কত রকমের অংশ থাকতে পারে, আস্তে আস্তে খোলার চেষ্টা করে। ওই যে বললাম হিউরিস্টিক মেথড, আবিষ্কারের আনন্দ, এটাই তো আবিষ্কারের আনন্দ। তাহলে আবিষ্কারের আনন্দ তো সে তখনই পাবে যখন একজন মাস্টারমশাই বা দিদিমণি বা বাড়ির কোনো বড়রা পরিবারে তার সঙ্গে মিলেমিশে হাতে কলমে কাজ করবে। এবং হাতে কলমে করতে করতে যেন অ্যাজ ইফ প্রথম আমিই দেখলাম ওই যে জবা ফুলের ভেতরে একটা সাদা সুতোর মতো একটা অংশ আছে, তার কি নাম আমার জানার দরকারই নেই, কিন্তু এটা আমরা চিরকাল জানতাম একটা লাল টুকটুকে ফুল, জবা ফুল। কিন্তু ও তার একটা মাঝখানে একটা লম্বা এরকম রডের মতো লাল উঠে গেছে, কিন্তু সেটাকে একটুখানি পিন বা দিয়ে চিড়লে, সেফটি পিন দিয়ে বাল পিন দিয়ে যদি চিড়ি, তার ভেতরে যে একটা সুতো, একটা সাদা সুতোর মতো কিছু আছে, এটা তো আমি জানতামই না, প্রথম জানলাম। তো আমি যদি মাস্টারমশাই হিসেবে ওদেরকে সেটা দেখাতে পারি, বা বড় হিসেবে দাদা হিসেবে পরিবারে যদি কাকু হই, এখন বয়স হয়েছে যদি দাদু হই, সেইভাবে যদি আমি দেখাই যে আচ্ছা দেখো তো ভেতরে, দিস ইজ হিউরিস্টিক মেথড, দিস ইজ হিউরিস্কো, অরিজিনাল ল্যাটিন ওয়ার্ড ইজ হিউরিস্কো। এবং এই হিউরিস্কো কথাটার মানে কি? আনন্দ, আবিষ্কারের আনন্দ। এই আবিষ্কার, এই যে আবিষ্কারের আনন্দটা পাচ্ছে, এটা যদি কোনো বাচ্চা খুব জুনিয়র ক্লাস থেকে একবার পেতে শুরু করে, তাহলে তার মধ্যে যে একটা পজিটিভ অ্যাপটিটিউড গ্রো করবে, এই পজিটিভ অ্যাপটিটিউডটাই কিন্তু তার একটা ভবিষ্যৎ জীবনে প্যাশন তৈরি করবে। এই যে আমরা দেখি রাত হয়ে যায়, এই মৈত্রী তো ল্যাবরেটরিতে দীর্ঘদিন কাজ করেছে, পরে পড়িয়েছে, জানি আমরা এখনো যে এনএসটিএস এর কর্মকাণ্ডের সাথে যেভাবে ওরা কাজ করে, যে কোনো সময়ের ব্যাপার থাকে না, সন্ধে হয়ে যাচ্ছে, ল্যাবরেটরিতে কেউ একজন বসে আছেন, তিনি তার গবেষণা চালিয়ে যাচ্ছেন। কেন? প্যাশন, তার সময়ের ঠিক নেই, কতক্ষণ হয়ে গেছে, হয়তো যে নাইট গার্ড সে হয়তো এসে তাগাদা মারছে, আপনি যাবেন না? আমাদের আর্গোনমিক্স ল্যাবরেটরিতে তো প্রায় এরকম হতো সায়েন্স কলেজ, যে দরওয়ান এসে বলে দিত আমি কিন্তু এবার তালা মেরে দেবো, থাকো তোমরা ভেতরে, ভেতরেই থাকো, কালকে সকালে এসে খুলবো।
এরা নাইট গার্ডের বকা খেয়ে তখন সন্ধ্যেবেলা অনেকে হয়তো বেরো। কাজে এই যে ল্যাবরেটরিতে কাজ করার একটা নেশা, একটা আনন্দ, একটা মজা, এটা যখন একবার কেউ পেয়ে যায় তখন তো এটা হয়ই। আর মৈত্রী পরিচয় দিতে গিয়ে বোম্বে আইআইটির কথা বললো, আমি ওদের ওখানে প্রজেক্টের কাজ করেছি। এবার করতে গিয়ে দেখেছি যে ওরা তো সারা রাত কাজ করে ল্যাবরেটরিতে, লাইব্রেরি খোলা, ওয়ার্কশপ খোলা, সারা রাত ছেলেগুলো কাজ করছে। এবার এইটা যে আনন্দ থেকে করে, কেউ তো পরিশ্রম করছি পড়াশুনো করছি ভেবে এগুলো করে না। এই আনন্দটা তৈরি করতে হয় এবং এই আনন্দটা তৈরি করে দেওয়ার জন্য কিন্তু একটু বড়দের লাগে। সে বড়রা রোল মডেল হয়ে উঠতে পারেন শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে, বড়রা পরিবারে, প্রতিবেশীরা, বা এই যে আমি বললাম এই যে এক একটা এলাকা কিন্তু ভীষণ মানে চেঞ্জ হয়ে যায় যদি কোনো কোনো বাচ্চা, সব থেকে ভালো হচ্ছে কিন্তু এই কোলাবোরেটিভ লার্নিং, যে বাচ্চারা যখন কেউ এগিয়ে আসছে সে কিন্তু কাইনেস্থেটিক লার্ন, আমাদের এই তত্ত্ব যেটা আমি বললাম একটু আগে থিওরি অনুযায়ী, যে হাতে কলমে করতে ভালোবাসে ইজ কাইনেস্থেটিক লার্ন। আর যে দেখছে সে কিন্তু ভিজুয়াল লার্নার, সে দেখে দেখে শিখছে। আর যে এগুলোতে খুব হয়তো আগ্রহ নিচ্ছে না, সে হয়তো বলছে কিছু লিখতে হলে বলে আমি লিখে দেবো, সে কিন্তু অডিটরি লার্নার। আমি যদি সবাইকে একটা টিম ওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি এবং সবাই মিলেমিশে চল তুই তাহলে চারটা লেখ, তুই ওই হাতের লেখা ভালো, তুই ওপরে গিয়ে ওই ইয়েটা টাঙা, চারটা টাঙা, ওপরে একটা বড় করে হেডিং লেখ, ধীরে ধীরে একটা ক্লাসরুম ট্রান্সফর্মড হয়ে গেল ইন্টু ওই রকম একটা ধরনের সায়েন্স ফেয়ার বা সায়েন্স এক্সিবিশন। এই যে মজাটা নিজে হাতে কলমে করে একটা কিছু পাওয়া বা দেখার যে আনন্দটা একবার যে পেতে শুরু করবে, সে কিন্তু ভবিষ্যতে তার এই প্যাশন ফর সায়েন্স আলাদা করে আর তাকে ভাবতে হবে না। আরো কয়েকটা উদাহরণ দিই যেগুলো আমরা অনেক সময়তে দেখেছি এবং এগুলো আমরা করেছি। যেমন আমি একবার ফাইনাল টিচিং পরীক্ষা নিতে গিয়ে একটি ছেলেকে দেখেছিলাম যে সায়েন্স পড়াচ্ছে। এখানে যারা বিজ্ঞানের সবাই এটা বুঝবেন যে সাধারণত আমরা চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াই তখন চিরুনির গোড়ায় একটা, এটা খুব কমন এক্সপেরিমেন্ট, কাগজের কুচো থাকলে ওই চিরুনি ওটাকে অ্যাট্রাক্ট করে। এবং এটা আপনারা সকলেই জানেন, এটা একটা খুব সুন্দর একটা স্থির তড়িতের উদাহরণ এবং এটা স্কুলের বইতেও আছে এবং এটা প্র্যাকটিস টিচিং ফাইনাল টিচিং এ ব্যবহারও করা হয়। এবার একটি ছেলে একটি স্কুলে পরীক্ষা দিচ্ছে, আমি সেখানে পরীক্ষা নিতে গেছি, পেছনে বসেছি আমাদের যেরকম নিয়ম। সে পরীক্ষা দিতে গিয়ে চুল আঁচড়াচ্ছে আর সামনে ওরকম কাগজের কুচি গুলোকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, হচ্ছে না। সারা ক্লাসের বাচ্চারা উঠে আমাকে বোঝানোর চেষ্টা করছে, ওরা বুঝতে পারছে মাস্টারমশাই পেছনে নম্বর দেবে, আমাদের স্যারটা এতক্ষণ ধরে দেখিয়েছে আমাদের, আর এখন মাস্টারমশাই এসছে না, সামনে হচ্ছে না। তো বাচ্চাগুলো উঠে বলছে স্যার এটা একটু আগে হচ্ছিল, বাচ্চারা বলছে, আর টিচার নার্ভাস হয়ে গেছে। সে বুঝতে পারছে না কি হচ্ছে, এতক্ষণ হচ্ছিল এখন কেন হচ্ছে না। এবার আমার খুব মজা লাগলো, আমার খুব মজা লাগলো, আমি তো বিজ্ঞানের শিক্ষক যে পড়াচ্ছিল তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার এতক্ষণ, স্যার বিশ্বাস করুন স্যার এতক্ষণ কাগজের কুচোগুলো অ্যাট্রাক্ট করছিল কিন্তু চিরুনিতে লাগছিল, স্যার এখন আর লাগছে না। আমি বললাম সেই প্রমাণ তো আমি পেয়ে গেলাম, গোটা ক্লাসের বাচ্চারাই তো চিৎকার করছে তোমার হয়ে যে স্যার এটা হচ্ছিল স্যার এতক্ষণ, এই এখন হচ্ছে না। তা তুমি এই সুযোগটা হারালে কেন? তুমি তো বলতেই পারতে তোমার তো চুলের মধ্যে এখন ঘাম জমেছে, ঘাম জমলে আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি কাজ করবে কি করে? তোমার এতক্ষণ শুকনো ছিল চুলটা, তুমি আঁচড়াচ্ছিলে, কাগজের কুচোগুলো অ্যাট্রাক্ট করছিল, এর থেকে বড় বিজ্ঞান আর কি আছে? তখন ছেলেটার মুখে হাসি ফুটলো, স্যার আমি পাশ করবো তো। আমি বললাম তুমি পাশ করবে কিনা তুমি ভাবছো কি? তুমি এত সুন্দর করে ডেমো করছো, পড়ানোর চেষ্টা করছো, তুমি কেন এটা ফেল করলো সেটাও তো বুঝতে পারতে, সেটাও তো বলে দিতে পারতে বাচ্চাদের। তাহলে এই যে উদাহরণগুলো, এই বিভিন্ন উদাহরণগুলো থেকে কিন্তু আমরা প্রচুর প্রচুর এরকম রসদ পাই যে বিজ্ঞানকে কি করে ভালো লাগাতে হয়। আর বিজ্ঞানকে যদি ভালো লাগাতে পারি একবার, তাহলে আর তাকে কোনোদিন জীবনে পেছনে ফিরে তাকাতে হবে না, সে নেশা হয়ে যাবে। প্যাশন শব্দের কি অর্থ এক্স্যাক্টলি যদি বার করতে হয়, আমি নেশাও বলতে পারি, বিজ্ঞানের নেশা, সে আর বিজ্ঞান ছেড়ে কোনোদিন বেরোতে পারবে না, সে ওইটা ওই বিষয়ের মধ্যেই ঘুরপাক খেতে থাকবে। তো যাই হোক, তারও কিছু গল্প শোনাই, যেরকম বলেছিলাম আমি। তাহলে এরকম অনেক গল্প আছে, যেমন আহ ছোটবেলায় আমি যখন পড়াতাম, একদম যখন স্কুলে পড়াচ্ছি, তখন আমাকে, আমি তো লাইফ সায়েন্স পড়াতাম ন্যাচারালি আমার বিষয়, তো কুনো ব্যাঙের পৌষ্টিক তত্ত্ব, তারপরে আরো নাইনে গেলে হায়ার ক্লাসে গেলে তখন মানুষের পৌষ্টিক তত্ত্ব। ওখানে একটা নিয়ম ছিল যে ওই ছবি এঁকে বোর্ডে ইত্যাদি ইত্যাদি। তো আমার হঠাৎ তো আমার হঠাৎ মনে হলো যে বোর্ডে তো আঁকে, সবাই আঁকে, আমিও আঁকি, বা যে কোনো ছাত্রকে বলে সে এঁকে দেবে, এটা নিয়ে একটু মজা করা যাক। কি মজা করব? আমি আলাদা একটা রঙিন কাগজে পুরো পৌষ্টিক তন্ত্রটা এঁকে ওটাকে কাটলাম কাঁচি দিয়ে, কেটে, এবার যারা আপনারা এগুলো একটু আইডিয়া আছে আপনারা বুঝতেই পারছেন,
কি করতে পারি, ওই অংশগুলোকে আমি আলাদা আলাদা করে কেটে ফেললাম। যে মুখবিবর আলাদা, গ্রাসনালী আলাদা, পাকস্থলী আলাদা, ক্ষুদ্রান্ত আলাদা, ইত্যাদিতে আলাদা আলাদা করে ফেললাম সব। করে এবার ওটাকে এলোমেলো করে লাগালাম একটা চার্টের উপর, লাগিয়ে আমি দিলাম ক্লাসে দেয়ালে লাগিয়ে। আর সবাই হাসতে শুরু করলো, স্যার এটা কি হয়েছে, কি হয়েছে, হয়েছে কি? স্যার হয়নি স্যার, কিছু হয়নি। তো দেখুন, স্যার যদি ভুল লাগায় ছেলেরা কিন্তু খুব আনন্দ পায়, কিন্তু সাধারণত মাস্টারমশাইদের ইগো খুব স্ট্রং হয়। আমি ভুল করতে পারি, আমি একটা টিচার, আমি একটা মাস্টার, আমি খুব মজা হলো, স্যার আপনি ভুলভাল লাগিয়েছেন স্যার, সব ভুল, আমি তাই ভুলভাল লাগিয়েছি, আজ তোরা ঠিক করে দে আয়। এই যে তোরা ঠিক করে দে আর লাফিয়ে চলে আসছে সবাই, কে আগে ঠিক করবে, এই যে উদ্দীপনাটা, এটা তৈরি করাটাই তো মজা। এবার কিছুই নয়, ওই একটা কোনো আঠা, একটুখানি ফেবিকুইক জাতীয় কিছু লাগিয়ে আপনি যদি ওই এলোমেলো করা একটা জিগস পাজল, সিম্পল জিগস পাজল, আর কিছুই না, মানুষের পৌষ্টিক তন্ত্র নিয়ে করা যায়, যে কোনো তন্ত্র নিয়ে করা যায়, পিস গুলোকে আলাদা করে ফেলা, এলোমেলো করে সাজানো, এবং ওদেরকেই বলা যে তোরা ঠিক করে দে। এবার ছেলেরাই ঠিক করে দেয় কোথায় গ্রাসনালীটা বসবে, পাকস্থলীটা তার কোন জায়গায় যুক্ত হবে। এটা যে শিখে ফেললো, তার কাছে ছবি আঁকা তো কিছুই নয়। যে ছবি আঁকবে সে কিন্তু ভিজুয়াল লার্নার। এবার যে কাইনেস্থেটিক লার্নার, সে তো প্রথমেই ছবি আঁকবে না, সে তো আগে হাতে কলমে কিছু একটা করার চেষ্টা করবে, তাকে আমি এইভাবে শেখাবো। আর যে ছবি এঁকে শিখতে পারে ভিজুয়াল লার্নার, তাকে আমি ছবি আঁকতে দেবো। সবাইকে আমি যদি একভাবে শেখাতে যাই, তাহলে সবাই কেন শিখবে? যে যেভাবে শিখবে আমি তো তাকে সেভাবেই শেখাবো। এই টিচিং অ্যান্ড লার্নিং স্টাইলের ম্যাচিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো স্টাইলকে ম্যাচ করানো। যাই হোক, আরো কিছু বলি এরকম মজা, এরকম জিগস পাজল এরকম সাজানো। আমি এরকম একটা খেলনা দেখেছি, তখন আমার মেয়েরা খুব ছোট। এখন আমার মেয়েরা দুজনেই শিক্ষিকা হয়েছে জীবন বিজ্ঞানের। তো এই আমি তাদেরকে একটা সময় যখন ছোট ছিল বলেছিলাম যে এই স্কেলিটনটা আমি কিনে আনবো, বলো আমি ঢুকতে দেবো না। তখন খুবই ছোট, একটু ভয় টয় পেতো। তারপর একটা খুব মজার একটা স্কেলিটন পেয়েছিলাম আহ, দোকানে, ডিটাচেবল স্কেলিটন, ছোট্ট মডেল, সত্যিকারের স্কেলিটন নয়। এবার সেখানে একটু ভেতরে আবার খুলিটার ভেতরে একটু বাল্বও ছিল, লাল আলো জ্বলতো দুটো চোখে, আবার একটু নড়তো, ওটা একটা স্ট্যান্ড ছিল এরকম দুলতো। অসাধারণ একটা স্কেলিটন, এবং পুরো ডিটাচেবল, সব খুলে ফেলা যায়, আবার লাগিয়ে দেওয়া যায়। তো এরকম একটা মডেল বা এরকম একটা খেলার জিনিস দিয়ে আমি যদি একটা বাচ্চাকে, এই বিভিন্ন আমাদের শরীরে যে হাড়গুলো, বিভিন্ন রকমের বোনস, তারা কার সাথে কোনটা যুক্ত, আমি যদি সেই খেলনাটা দিয়ে তাকে আমি যদি বোঝাতে পারি, এর থেকে আর মজা সে কিসে পেতে পারে? এখন নেহাত সেটা স্কেলিটন ছিল, আর তখন ওরা অনেকটাই ছোট, যখন আমি ওটা মানে কিনতে চেয়েছি, বা তখন আমাকে বলতো, তুমি যদি এটা কেনো আমি বাড়িতে ঢুকতে দেবো, বাড়িতে আমার ফেলে দেবো ওটাকে রাস্তায়। কারণ কি, ওটা ভয়, ভীষণ ভয়, ভয় করবে দেখলে। কিন্তু দেখুন, শেখার মজাটা যে এই ধরনের জিনিস যারা আইডিয়া করেছেন, বা এরকম যারা কেমিস্ট্রি পড়ান, কেমিস্ট্রি বিভিন্ন মলিকুল বন্ডিং, এগুলো মডেল পাওয়া যায়। ঠিক একইভাবে এখানে বিড়লা মিউজিয়ামেও আছে, বায়োলজির যারা গ্যালারিতে গেছেন তারা দেখেছেন যে ডিএনএ ডাবল হেলিক্স পুরো নিজেরা তৈরি করা যায়, পুরো ডিটাচেবল। এবং খেলার ছলে আমি দুটো নাইট্রোজেন বেস কি করে যুক্ত করবে, হাইড্রোজেন বন্ডিং কিভাবে হবে, ডাবল ট্রিপল কার সাথে কার, হেলিক্যাল কয়েল কিভাবে হচ্ছে, পুরো হাতে কলমে করার সুবিধা আছে। এবং এই পুরো হাতে কলমে করার জন্য যা যা করতে হয়, এবং এই যে একটা ওরা নিজেরা হাতে কলমে করার যে আনন্দটা পাচ্ছে, এই জায়গাটা থেকে আমি তাদের বঞ্চিত করব কেন, আমি যদি এইভাবে মজাটা করি। অনেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন ভ্যানিশিং ইঙ্ক। ভ্যানিশিং ইঙ্কের মজা আমাদের ছোটবেলায় ম্যাজিশিয়ানদের ছিল, আপনারা সবাই জানেন। এটা একটা সিম্পল অ্যাসিড বেস ইন্ডিকেটরের খেলা, কিছুই নয়। আমি লিখে দিলাম একটা কিছু কাগজে, তোমাকে আমি 1 কোটি টাকা দেবো, আর সে কোথায় তুমি লিখে দিয়েছো কাগজ, কিছুক্ষণ পরে কাগজ দেখা গেলো কিছুই নেই, কোথায় হলো, কি হলো, ম্যাজিকটা কিভাবে হলো? তাহলে এই ম্যাজিকটা আমি করতে গেলে আমাকে কি করতে হবে, তার জন্য আমার কি দরকার, একটু অ্যাসিড দরকার, কোন ধরনের কি দরকার, কিভাবে তাকে আমি ইন্ডিকেটর দেবো, তার আমি শুধু কিছু না, আমাদের বাড়িতে তো লেবুর রস হয়, লেবুর রসটার একটা লিটমাস পেপার দিই কি, তাকে আমি একটু সাবান গোলা জল নিই, নিয়ে তার সাথে তার তফাৎ কি, এগুলো নিয়ে আমি বাড়িতে একটু মজা করি। এগুলো যদি আমি করতে শুরু করি, তখন ওই বাচ্চাটাও তো আমার সাথে সাথে ঘুরবে, এবং সে তো আমার সাথে সাথে এগুলো করবে। আর যত বেশি করবে, তত তার মধ্যে তো সেই সাইন্টিফিক টেম্পারামেন্টটা তৈরি হতে থাকবে, যে এটা একটা খেলা। প্রথম তো তার কাছে এটা খেলা, বিজ্ঞান তো নয়, আমি বলবো না তাকে। যেরকম ভাবে আমি তোমাদের একটু আগে আপনাদের বলছিলাম যে আহ, যদি আমি এরকম ভাবে বইতে জিনিসটা আছে, আমি বললাম না বইতে, লেট দেম ফার্স্ট লার্ন ইট দেমসেলফ,
তারা আগে নিজেরা হাতে কলমে করুক, হাতে কলমে করে তারা আগে দেখুক, শিখে নিক, তারপরে নিজেরাই একসময় বেশি করে, আরে এটা তো বইতে আছে, আরে এটা তো এই। এমনকি একটা জায়গায় আমার মনে আছে, আহ, নাম বলছি না, আমি একটা একটা স্কুল ছেড়ে যখন আরেকটা স্কুলে জয়েন করলাম প্রথম জীবনেই, দ্বিতীয় স্কুলে যখন গেছি প্রথম দিন, সব থেকে দুষ্টু ক্লাস ছেলেরা, তখন বোধহয় সম্ভবত ওটা ক্লাস 9, এবং নটোরিয়াস ক্লাস অফ দ্যাট স্কুল। সবাই দেখছি আমি যখন হেড স্যারের ঘরে গিয়ে জয়েন করছি, সবাই আমাকে ওই ক্লাসটাতে পাঠাচ্ছে, ওই ক্লাসে যাও, 9C। 9C মানে তখনকার দিনে তো এরকম পাশ ফেল প্রথা উঠে যায়নি, ফেল করতো, এবং যারা ফেল করতো তাদেরকে সি সেকশনে রাখা হতো, এবং তারা হলো এক একজন মানে স্পেসিমেন, অনেকের আবার একটু খোঁচা খোঁচা দাড়িও আছে, মানে ক্লাস 9, বুঝতেই পারছেন, বেশ কয়েক বছর ধরে থেকে থেকে গেছে। আর ওই স্কুলে একটা খুব মজার নিয়ম ছিল, 2 বছর যদি তুমি ফেল করো তোমাকে এমনি তুলে দেওয়া হবে, কিন্তু যদি 1 বছর ফেল করো তাহলে তোমাকে থাকতে হবে। এবার যে দ্বিতীয় বছর পড়ছে সে তো জানে এমনি আমি পাশ করবো, কাজে তারা না পড়াশোনা করলেও চলবে, তো তারা সব ওই 9C এর ছাত্র। এবার সেখানে আমি গেছি প্রথম দিন ক্লাস নিতে, সে হল্লা গুল্লা হইচই নানা রকম, মানে আমাকে পড়ানো অসম্ভব সেখানে। তো যাই হোক, তো নতুন স্যার, আমার তখন নাম হলো নতুন স্যার। তা আমি বললাম যে এদেরকে তো সামলানো খুব মুশকিল। আমি বললাম ঠিক আছে চলো, আজকে আমি তোমাদের একটা গল্প বলবো, তোমাদের সাথে কোনো পড়াশোনা, হ্যাঁ হ্যাঁ খুব মজা খুব মজা, ঠিক আছে কি গল্প হবে? আমি বললাম দেখো, ছাদে, ওই স্কুলটা 4তলা বিল্ডিং, 4তলা বিল্ডিং মানে 5তলায় ছাদ, তোমাদের ছাদে জল তুলতে হবে। তো দু একটা বেশ পালোয়ান মতো ছেলে ছিল, তারা পেছনে বেশ কয়েক বছর ধরে উঠছে, তারা আর কি 9-এ অনেক বছর ধরেই উঠেছে, ওরকম 2 বছর থেকে থেকে উঠেছে, তো পালোয়ান ছেলে, তারা উঠে তো, হ্যাঁ স্যার জল তুলে দেবো স্যার, কবাল তুলতে হবে বলুন, ইত্যাদি ইত্যাদি। ভালো কথা, তুলে দেবে তো, আচ্ছা বেশ তুলে দেবে, সারাদিন তুলতে হবে কিন্তু। তখন দেখলাম বসে পড়েছে, সারাদিন কেন তুলতে হবে স্যার, এত জল ছাদে কি কি করবে? তো এই করতে করতে কিছুক্ষণ পরে, এবার জল দেখুন, তুমি তুমি তুলতে চাইছো না, কিন্তু এরকম আছে সিস্টেম দেখো, আমাদের এরকম বন্ধু আছে কিন্তু সারাদিন এরকম জল তোলে, মাটির নিচ থেকে ওপর অব্দি জল তোলে। এই কিছু কিছু করতে করতে হঠাৎ কিছু ছেলে তুম করে, এই স্যার পড়াচ্ছে রে, মানে আমি ওদের প্রমিস করেছিলাম পড়াবো না, গল্প করব, গল্প করতে করতে হঠাৎ ওরা আবিষ্কার করলো এই স্যার পড়াচ্ছে রে। তো স্যার ও বাবা, নাম নাম কোথায় পড়াচ্ছি, আমি তো বন্ধুর গল্প করছি, তোমরা বলো তো বন্ধুটাকে কোথায়, যাইলেম কোথায়, এইসব বলার কোনো দরকারই তো নেই। ওই যাইলেম ওপরে জল তোলে, অ্যাসেন্ট অফ স্যাপ হয়, কোহেশন এডেশন, আর এইসব বললে তো বিজ্ঞানের মজাটাই শেষ। এবার যখন আস্তে আস্তে ওরা বুঝতে শিখলো যে হ্যাঁ আরে সত্যি তো এরকম বন্ধু আছে যে সারাদিন এরকম জল তোলে, আমি তো 3 বালতি তুলবো বলতেই স্যার আমি বসে গেলাম, না স্যার অত জল আমি কেন তুলতে যাবো, কি করতে তো। কিন্তু দেখুন কিছু বন্ধু তো এরকম জল তুলছে, তবে তো আমরা খাবারটা পাচ্ছি, তবে তো সবুজ পাতায় খাবার তৈরি হচ্ছে। তাই তো স্যার, তাই তো, ঠিক ঠিক। তার মানে কি, তার মানে আমার পড়ানোটা যদি এইরকম জায়গায় পৌঁছতে পারে, যেখানে আমার আগে সালোক সংশ্লেষের তাৎপর্য আসছে, কেন গুরুত্ব সেটা আমি আগে বোঝাচ্ছি, তার সঙ্গে অ্যাসেন্ট অফ স্যাপ মিশে যাচ্ছে, ওই যে রসের উৎস, আমি তাকে থিওরি কেন আগে বলতে যাব? আমি তো ইন্ডাকটিভ লেসন পড়াচ্ছি তাকে, তো আমি তার সাথে মজা করছি, সে কিন্তু মজাটা পাচ্ছে, ফিল করছে, তবে তো তার ভবিষ্যতে প্যাশনটা আসবে বিষয়ের প্রতি। তারপরে আমি দেখেছি লক্ষ্য করে, ওই 9C, তারা 9C হতে পারে, ওরা কিন্তু পরের দিন সব পড়া তৈরি করে, স্যার আমরা এখন সব শিখে গেছি স্যার। কি করে হয় বল দেখি, একটা তাল গাছ, অত বড় একটা গাছ, কি করে জলটা অতখানি ওঠে, কি করে ওঠে স্যার? আর নিজেরাই বলে, আপনি বিশ্বাস করবেন কিনা জানেন, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা বলছে, যে ওরা নিজেরাই বলে যে স্যার আপনি মাউন্টেনিয়ারিং এর ক্লাইম্বিং দেখেননি, আমার মাথায় আসেনি, ওরা বলেছে, সব থেকে যারা ফেল করা ছেলে তারা বলেছে। এবার বুঝতেই পারছেন তারা কেন ফেল করে, তারা তো অডিটরি লার্নার নয়, তারা তো ফেল করে, তারা তো পরীক্ষায় কম নম্বর পায়, তাদের তো কেউ এভাবে মজা পাওয়াইনি, তারা তো খালি পরীক্ষা মুখস্থ করতে বলে, তারা তো পারে না পরীক্ষার জন্য মুখস্থ করতে। এবার বলে মাউন্টেনিয়ারিং ক্লাইম্বিংটা কিরকম, বলে স্যার আপনি দেখেননি, মাউন্টেনিয়ারিং এর সময় আমরা বুঝে গেছি স্যার, কোহেশন অ্যাডেশন থিওরি ওইভাবে হয়, ওই একজন আইস অ্যাক্সটাকে মারে, ওই ইয়ে বরফের ইয়েতে, তুষার গাইতি ওখানে গেঁথে যায়, আর স্যার দড়ি লাগানো থাকে স্যার, ওরাই আমায় বোঝাচ্ছে। আমি বললাম হ্যাঁ তাই তো, তারপর কি হয়? বলে স্যার ওই একজনের সঙ্গে একজন বাঁধা থাকে, কেউ পড়ে যায় না স্যার। আমি বললাম ঠিক তো, তাহলে এখানে কি হয়? বলে স্যার ওই জলের বিন্দুগুলো তো ওইভাবেই লেগে থাকে। তাহলে দেখুন, এটাকে আমাদের ভাষায় বলি আমরা অ্যানালজি, ওরা কি সুন্দর অ্যানালজি ড্র করেছে, কারণ মাউন্টেনিয়ারিং এর এক্সপেরিমেন্টটা ওদের চেনা, ওরা ওই ছবিতে দেখেছে, টিভিতে দেখেছে, হয়তো ওদের পাড়ার কেউ কেউ মাউন্টেনিয়ারিং এ গেছে কখনো।
তাহলে ওই যে বরফের পাহাড় বেয়ে ওঠে, তারা কিভাবে একটা ওরকম গাঁইতি দিয়ে একজন একজনের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কিভাবে ওঠে, ঠিক একইভাবে একটা জাইলেম পাইপের মধ্যে জলের দানাগুলো একটার সঙ্গে একটা লেগে লেগে আস্তে 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 ওপর দিকে ওঠে, এবং ওপরে একটা পুল থাকে, ট্রান্সপিরেশন পুল, এবং সেই বাষ্পমোচন টান আস্তে আস্তে ওই পাইপটাকে জলের ওপর দিকে টান মেরে মেরে তোলে, এবং একে অপরের সঙ্গে লেগে লেগে ওঠে। ওই যেটা একে অপরের সঙ্গে লাগে ওটা কোহেশন, আর যখন তাদের ওই ওয়ালে লেগে থাকে, জাইলেমের দেওয়ালে, সেটা এডিশন। আমাকে তো আর পড়াতেই হবে না, সব তো তারাই নিজেরা নিজেরা শিখে নেবে। এবং তখন এবার বই তো কামিং অ্যালাইভ, বইতে যে কথাগুলো লেখা আছে মাউন্টেনিয়ারিং এর সঙ্গে যেই জুড়ে গেল। আমাদের টিচার্স ট্রেনিং এ যখন আমরা এরপর কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ শেখাতে শুরু করলাম, সেখানে তো এই কথাটাই বলা হলো যে স্কিমা স্কিমা ইজ দ্য লার্নিং। অলরেডি যারা যেটা জানে, তা অলরেডি তারা যে জানে তার সঙ্গে নতুন কোনো তথ্যকে জুড়ে দেওয়া, এটাই তো কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। তাহলে আমি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে আর কি শেখাচ্ছি? পুরোনো চেনার সাথে নতুনটাকে চিনিয়ে দিচ্ছি, শিখে গেল তারা। তাহলে এইটা যদি একটা 9C এর মতন কোনো ক্লাস, তাদেরকে যদি এরকম ভাবে শিখিয়ে দেওয়া যায়, তাহলে আমি কেন অন্য যে কোনো মানুষকে এইভাবে শেখাতে পারবো না, যাতে তারা একটা আনন্দ পায়, একটা মজা পায়। একটাই কথা বলেছিলাম, টিচার সব জানতে হবে না। টিচার কিরকম হবে? বন্ধুর মতো হবে। এবং সে কিরকম বন্ধুর মতো হবে? না, সে খুব মজা করে একসাথে করে, চল এটা দেখি তো কি হয়, বলবো না আগে কি হয়, কি হয় দেখি তো। একটা জলের বড় বোতল নিলেন, যেগুলো এখন ওই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, প্লাস্টিকের বড় বোতল 1.5 লিটার 2 লিটার, এবং সেখানে 3টে লেভেলে 3টে ফুটো করলেন পিন দিয়ে, আর বেশ কিছু করতে হবে না, জলটা ভরে, কলের জল ধরলেন সামনে। কোন দিকে জলটা দূরে পড়ছে, কোন দিকে জলটা কাছে পড়ছে, কেন দূরে পড়ছে, কেন কাছে পড়ছে, প্রেসার জলের কিভাবে কাজ করে, এগুলোর জন্য কি পয়সা লাগে নাকি? অনেকে বলে যে আমাদের ইকুইপমেন্ট কেনার পয়সা নেই, সায়েন্সের আমাদের কোথায় ল্যাবরেটরি, কোথায় কি, আর কিছুই লাগে না। এবং এটা এনসিইআরটি এর অনেক ম্যানুয়ালও আছে, ইউনেস্কোর ম্যানুয়াল আছে, সোর্স বুক। আমাদের টিচিং সায়েন্সের বই টই বাদ দিন, আপনি যে কোনো সোর্স থেকে এগুলো পাবেন, যে এরকম সহজ সহজ, নো কস্ট, লো কস্টও বলছি, নো কস্ট, প্রচুর ইকুইপমেন্টস পাওয়া যায়, যেগুলো দিয়ে সায়েন্সের ক্লাসে এরকম ছোট্ট ছোট্ট অনেক মজার ডেমো করা যায়, বহু। এবং যেগুলো দিয়ে আমরা একটা বিজ্ঞানের কোনো একটা বিষয়কে এতটাই ইন্টারেস্টিং করতে পারি, যাতে বাচ্চারা প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে আনন্দ। এবার এই আনন্দটা যদি তারা একবার পেতে শুরু করে, তখন তারা যে শিখবে জিনিসটা, দুটো জিনিস হবে। একটা হচ্ছে তারা খুব মানে ক্লান্ত হবে না, মানসিক ভাবে ক্লান্ত হবে না, তারা যখন শিখবে তারা তো আনন্দ করে শিখছে। আর দ্বিতীয় যেটা হবে, তাদের একটা পজিটিভ প্যাশন তৈরি হবে ফর দ্য সাবজেক্ট, এই সাবজেক্টকে তারা ভালোবাসতে পারবে, ভালোবেসে ফেলবে। যেমন ধরুন একটা গল্প বলি, এগুলো আমরা টিচার্স ট্রেনিং এ প্রচুর এরকম করেছি। একদিন এরকম, এটা আমার নিজের জীবনের থেকেই নেওয়া। আমার বড় মেয়ে যখন ফাইনাল টিচিং পরীক্ষা দিচ্ছে, এরকম মাঝে মাঝে হয়, আমার 2 মেয়েই পড়েছে, এই ফিল্ডেই এসেছে, তারা মাঝে মাঝে এরকম জিজ্ঞেস করতো যে বাবা তুমি তো এরকম অনেক কিছু বলো টলো, আমরা তো ফাইনাল টিচিং তে যাচ্ছি, এটা বলো তো, এরকম একটা বেশ গল্প, তোমার তো অনেক গল্প স্টক, আমাদের একটা নতুন গল্প বলো যেটা আগে কখনো কাউকে বলো, এরকম একটা গল্প বলো, আমরা সেই গল্পটা দেখি ফাইনাল টিচিং করলে যদি 2 নম্বর বেশি পাই। কিরকম গল্প? আচ্ছা দেখাচ্ছে একটা ম্যাগনেট নিয়ে একটা গল্প, যে আচ্ছা আমি আসছিলাম, তুমি তো স্কুলে পড়াচ্ছ, ফাইনাল টিচিং এ তো স্কুলেই পড়াতে হয়, বাচ্চারা বসে থাকে সামনে, আসার সময় দেখলাম একটা ফ্যাক্টরি পাশে, তো সেখানে একজন বয়স্ক মানুষ, তাকে দেখে খুব খারাপ লাগলো, তার শরীরও খুব দুর্বল, তিনি অনেক লোহার কুচো নিয়ে একটা জায়গা থেকে একটা কড়াইতে করে নিয়ে যাচ্ছিলেন। এবার যাওয়ার সময় দুম করে রাস্তায় বালির মধ্যে ওই লোহার কুচোগুলো পড়ে গেল। তো মানুষটা অসুস্থ শরীর, বয়স্ক মানুষ, তিনি উবু হয়ে বসে ওরকম কোনো মতে ওই ধুলো বালি সব মিশে গেছে, সেখান থেকে উনি লোহার কুচোগুলোকে আলাদা করার চেষ্টা করছেন। আমার দেখে খুব মায়া হলো জানো, এরকম ভাবে গল্পটা যদি আমি ফাঁদি একটা ক্লাসে পড়াতে গিয়ে, যে আচ্ছা আমার ব্যাগে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমি ওই মানুষটাকে কিন্তু সাহায্য করতে পারি, তোমরা কি কেউ বলতে পারবে আমার ব্যাগে কি ছিল, আর আমি কিভাবে বা মানুষটাকে সাহায্য করতে পারি? এবার এইটা নিয়ে আমি কিছুক্ষণ বেশ একটু খেললাম, শব্দের খেলা হলো, একটু মজা হলো, কথা হলো, গল্প হলো। আমি প্রথমেই কেন ম্যাগনেট বলতে যাবো? বাচ্চারা যদি পারে ভালো, যদি না পারে, অনেক বাচ্চা পারে, অনেক বাচ্চা পারে, কারণ সবাই তো এক লেভেলের স্কিমা বা তাদের যেটা আমরা পারসেপটিভ মাস বলি, সেটা তো সবার এক নয়। কিন্তু কোনো বাচ্চা হয়তো বলে দিল দুম করে, না পারলে আমি আছি, টিচার এখানেই ফ্যাসিলিটেটর অফ লার্নিং। যে এই ম্যাগনেটটা যেই আমি বার করে তার হাতে দিলাম,
সেই বয়স্ক মানুষটার কি আনন্দ, কত কষ্ট তার কমে গেল। সে ধুলোবালির মধ্যে ওই ম্যাগনেটটা দিলেই তো সঙ্গে সঙ্গে তার ম্যাগনেটিক সাবস্টেন্স, সেই লোহার কুচোগুলো সব অ্যাট্রাক্টেড হয়ে গেল তার গায়ে। তাকে আর কষ্ট করে ধুলোবালি ঝাড়ু দিয়ে লোহার কুচো আলাদা করতে হলো না। তাহলে এই যে এত সহজকে আমি বিজ্ঞানকে এত সহজে কাজে লাগাতে পারলাম, এর থেকে আর কিভাবে বিজ্ঞানকে পপুলার করা যায়? তাহলে এই যে গল্প ছলে জীবনের ছোট ছোট ঘটনা, আমাদের পথ চলতি নানা রকম ঘটনা, মজা, তো ভালো কথা। এবার যা ঘটে, এখন বড় মেয়েকে বলেছিল, ছোট মেয়ে একসময় ধরেছে, বাবা ওটা হবে না, তো এবার নতুন গল্প বলতে হবে। আর আমি ফাইনাল টিচিং দেবো, আমাকে তো পাস করতে হবে, নম্বর পেতে হবে, কি করে আরেকটা গল্প বলো, অন্য একটা সাবজেক্ট আমি এইটা পড়াচ্ছি, বলো। তো কিরকম গল্প হতে পারে? বিজ্ঞানকে আমি গল্পের মধ্যে দিয়ে যদি নিয়ে আসতে পারি, যাতে বাচ্চারা মজা পায় ক্লাসে। বেশ, তো তোর ওর টপিকটা আলাদা ছিল। ফাইলাম, বিভিন্ন রকমের শ্রেণী বিন্যাস, প্রাণী নানা ধরনের হয়, তো ভালো কথা। তোর এক কাজ কর, তুই কিভাবে, ওরা ভীষণ বোরিং টপিক, আমাকে এটাই দেওয়া হয়েছে, এখন দাঁড়া, বোরিং টপিক ও মজা করা যায়। কি করা যায়? আচ্ছা দেখো, আমাদের পাড়ায় একটা পার্ক আছে, সে পার্কে বাচ্চারা খেলতে বেরিয়ে বাচ্চাগুলো, হঠাৎ ঝড় এসেছে, এমন ঝড় এসেছে, বাবা মায়েরা আর আসতে পারেনি বাচ্চাদের নেওয়ার জন্য, বাচ্চাগুলো আটকে গেছে ওখানে। আর তোমাদের কাজ হচ্ছে বাচ্চাগুলোকে তার যার বাড়িতে পৌঁছে দেওয়া। পৌঁছাতে পারবে? বাচ্চারা তো খুব খুশি হয়, স্কুলে সাধারণত বাচ্চাদের এগুলো বললে, হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক পৌঁছে দেবো, বলুন না কি পৌঁছাতে হবে। বলে দেখো এই চার্টটা দেখো। এবার চার্টটা কিরকম একটু বুঝতে হবে, খেলাটা একটু বোঝার আছে। সেটা হচ্ছে ওই যে বাচ্চাগুলো আসলে কি, বাচ্চাগুলো কোনোটা হাইড্রা, কোনোটা আরশোলা, কোনোটা হয়তো একটা ইঁদুর, কোনোটা হয়তো একটা অন্য কিছু। মানে আমি সোজা কথা বলতে বোঝাতে চাইছি যে বিভিন্ন শ্রেণীর প্রাণী। এখানে কোনো ফাইলাম ক্লাস আমি এত নাম বলছি না, সবাই হয়তো বিজ্ঞানের ছাত্রছাত্রী নাও হতে পারে। তাহলে এই যে বিভিন্ন রকম ফাইলাম, সে প্রোটোজোয়া, নিরারিয়া, চিনোফোরা, যা যা আছে, সবগুলোর আমার একটা করে এক্সাম্পল আছে ওখানে, তারাই আমার বাচ্চা। এবার পুতুল পুতুল বাচ্চা, কিন্তু তারা পেছনে তাদের নামগুলো লেখা আছে, তারা কে কে কি। এবার তাদেরকে আমাকে ওই ওই এক্সাম্পল গুলো দিচ্ছি আমি, তাদের নির্দিষ্ট ঘর আছে, পার্কের চারদিকে তাদের বাড়ি আছে, কোনো বাড়ির নাম প্রোটোজোয়া, কোনো বাড়ির নাম নিডারিয়া, কোনো বাড়ির নাম প্ল্যাটিয়াল মিনথিস, কোনো বাড়ির নাম কর্ডাটা। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আইডেন্টিফাই করতে হবে, ওই পার্কের বাচ্চাগুলোকে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে আইডেন্টিফাই করতে হবে এ কোন ফাইলামের অন্তর্গত। আইডেন্টিফাই করার জন্য আমাকে কি জানতে হবে? ওই আইডেন্টিফিকেশন ক্যারেক্টারটা জানতে হবে। তা আমি ওটা নিয়ে ক্লাসে মজা করতে পারি, যে আচ্ছা বলো তো এই বাচ্চাটা কি, এই বাচ্চাটা কি কি, আরে স্যার এটার এই বৈশিষ্ট্য আছে, তাহলে এটা কোন শ্রেণীর অন্তর্গত হবে, চলো তাকে তার বাড়িতে ফিরি। কে বলেছে বিজ্ঞান খুব ড্রাই? আমি তো মজা করে করেই পড়াতে পারি। তাহলে এইভাবে যদি আমি তাদের সাথে খেলার ছলে এই বিজ্ঞানগুলো এইভাবে পড়াতে পারি, এবং আস্তে আস্তে দেখা গেল বাচ্চারা সব শিখে গেল প্রোটোজোয়ার ক্যারেক্টার কি, তার সাথে নিডারিয়ার কি তফাৎ, কি প্ল্যাটিয়াল মিন্থিসের ক্যারেক্টার কি, প্ল্যাটিয়াল মিন্থিসের সঙ্গে অ্যাস্কেল মিন্থিসের কি তফাৎ। এইভাবে আমি যদি আস্তে আস্তে এগোতে থাকি, কর্ডাটা অব্দি চলে গেলাম, বা কর্ডাটার ভেতরেও যদি ক্লাসিফিকেশন আসে, ক্লাসেস, এবং সেখানে যদি এরকম ভাবে আমি একটা গল্প ভাঁধি, যে দেখো, বা অনেক সময় হয় আমি উল্টো করলাম, আমি কিছু ক্যারেক্টার বললাম, বলে বললাম আচ্ছা আমি একটা প্রাণীর কথা ভাবছি যার এই 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 বৈশিষ্ট্য আছে, তোমরা বলতে পারো এই প্রাণীটার নাম, আমি কার কথা বলছি। তার মানে কি, এই যে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, আমি বারবার বলছি, রাইট ব্রেইন টিচিং, লেফট ব্রেইন ইজ আওয়ার লজিক্যাল ব্রেইন, রাইট ব্রেইন ইজ ক্রিয়েটিভ ব্রেইন। তো আমরা ডান দিকের ব্রেইনটাকে যদি বেশি ইউজ করি, মানে যত ইনোভেশন সম্ভব, যত মজা করা সম্ভব, যত ইন্টারেস্টিং করা যায়, এবং সেখানে আমি যদি চেষ্টা করি এই ধরনের কোনো ইনোভেশন আনতে, এবং সেগুলো দিয়ে যদি আমি চেষ্টা করি যাতে লেসনটাকে আরো একটু ইন্টারেস্টিং করে তোলা যায়, করা যায়। আমি লুডো খেলতে বসতে পারি, বেশ একটা বড় সড়ো একটা লুডো বানিয়ে দিলাম। এমনকি সাপ লুডোতেও তো হয়, সাপ লুডোতে অসাধারণ একটা এক্সাম্পল, ভীষণ কমন, এটা কোনো একটা বাচ্চাদের ম্যাগাজিনে আমি দেখেওছি, এটা আছে, মানে অলরেডি ছাপা হয়েছে এবং অনেক হয়তো দেখেওছেন, যে যেখানে সাপ আর ওই মই থাকে, সেখানে আমি এমন কিছু এক্সাম্পল লিখে দিতে পারি। ধরুন প্লাস্টিকের ব্যবহার, আপনাদের যে কেউ যে কোনো বিষয়ের মানুষ বলতে পারেন প্লাস্টিকের ব্যবহার মানে সেটা সাপের মুখে লেখা থাকে, আর প্লাস্টিক বর্জন যদি হয় সেটা মইয়ের তলায় লেখা থাকে। মানে কি, আমি যদি সাস্টেনেবিলিটি যদি আমার ইস্যু হয়, তাহলে সাস্টেনেবিলিটিটাকে ফেভার করছে যে যে অ্যানথ্রোপোসেন্ট্রিক বিহেভিয়ার, মানে মানুষের দ্বারা কৃত ব্যবহার, সেটা যদি আমি পজিটিভ হয়, প্লাস্টিক বর্জন করছি যদি হয়, তাহলে আমি সেটা মইয়ের তলায় লিখবো, মানে তুমি যদি এটা করো তাহলে তুমি মই দিয়ে উঠবে, সাপ লুডো খেলছি। আর যদি প্লাস্টিক ব্যবহার করো তাহলে তুমি সাপের মুখে পড়বে, মানে তুমি নেমে যাবে। আমি তো খেলছি লুডো,
কিন্তু একটা মেসেজ যাচ্ছে সাইলেন্টলি। এই মেসেজের ফলে ছাত্রছাত্রীরা কিন্তু অনেক বেশি উপকৃত হচ্ছে, এনরিচড হচ্ছে। সাইলেন্টলি আমি পজিটিভ ও নেগেটিভ রিইনফোর্সমেন্ট গুলো দিয়ে যাচ্ছি। এই যে আমি বারবার থিওরি গুলো প্যারালালি বলে যাচ্ছি, একটাই কারণে, যখন আমরা এই থিওরি গুলো ক্লাসে পড়াই, খুব খুব শুকনো অবস্থায় পড়াই, খুব ড্রাই ওয়েতে খালি থিওরি গুলো বলি, তা কিন্তু নয়। আমি এগুলোকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের যে কি করে এগুলো অ্যাপ্লাই করা যায়, এবং এইরকম ভাবে অ্যাপ্লাই করলে ইট উইল বিকাম লাইভলি, দ্য ক্লাসরুম উইল বিকাম লাইভলি। যা যাক, সাপ কি মই, মই মানে পজিটিভ রিইনফোর্সমেন্ট, সাপের মুখ মানে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তুমি কোন কাজটা করবে, কোন কাজটা করবে না, তুমি সিগারেট ছাড়বে, সিগারেট খাবে, তুমি এরকম কোনো নেশার ব্যাপার হতে পারে, এটা এনভায়রনমেন্টকে ডিস্ট্রয় করছে, সেরকম কিছু হতে পারে। আমরা সৌরশক্তির ব্যবহার বেশি করলে আমি মই পাবো। আমি যদি আমার পেট্রোলিয়াম জাতীয় জিনিস বেশি ব্যবহার করি, তাহলে আমি কিন্তু সাপের মুখে পড়বো, কদিন পর পেট্রোলিয়াম ফুরিয়ে যাবে, আমি পাবো না, তখন আমি গাড়ি চালাবো কিসে? তাহলে এই যে এইভাবে ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট খেলা, ছোট্ট ছোট্ট মজা, এগুলো দিয়ে যখন আমরা একটা ছাত্রের মনের মধ্যে এই প্রশ্নগুলো তুলে দিতে পারবো, কারণ আগামী প্রজন্ম তো তারা, আমরা তো থাকবো না, তারা তো থাকবে, তো তাদের তো আমাদের আস্তে আস্তে তৈরি করে দিয়ে যেতে হবে আগামী দিনের জন্য। বা ধরুন এরপরে যদি এমন কিছু করা যায়, কার্টুন দিয়ে আমি কিছু মজা করতে পারি। যেমন আমার এখনো ভীষণভাবে মনে আছে, আমার ছাত্রছাত্রীদের, বহু বছর ধরে আছি আমি, 30 বছর হয়ে গেল প্রায় যে টিচার্স ট্রেনিং এর ফিল্ডে আছি। বহু ছাত্রছাত্রী এত গুণী, তারা এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, মাঝে মাঝে আমিও চমকে যাই তাদের আইডিয়া দেখে। অসাধারণ ক্রিয়েটিভ মাইন্ড তাদের অনেকেরই, আজকে হয়তো তারা অনেকে শুনছে, এখানে আছে। এবং এই যে কার্টুন, আমার এখনো একটা কার্টুন মনে আছে, যে দুটো ব্যাঙ দুদিক থেকে জিভ দিয়ে একটা পোকাকে ধরার চেষ্টা করেছে, এবং দুটো জিভ এবং গিঁট বেঁধে গেছে, আর গিঁটের মাঝখানে পোকাটা মুখ তুলে দাঁড়িয়ে আছে। মানে কি, দুটো ব্যাঙ একটা পোকার জন্য লড়াই করছে। এই একটা কার্টুন, এই কার্টুন দিয়ে আমি অনেক কিছু পড়াতে পারি, অনেক কিছু বোঝাতে পারি। ব্যাঙের জীবের এই যে অ্যান্টিরিয়ার ফিক্সেশন, এটা বোঝাতে পারি। জীব ছুঁড়ে ব্যাঙ যে পোকা ধরে, তাদের যে ফিডিং হ্যাবিট, সেটা বোঝাতে পারি। হ্যাঁ, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই যে খাবারের জন্য লড়াই করছে দুটো ব্যাঙ, সেটা বোঝাতে পারি। অনেক কিছু বোঝাতে পারি। তাহলে কার্টুনিং, যদি সায়েন্স রিলেটেড কার্টুনিং হয়, এবং সেই কার্টুনিং, আমার কদিন আগে এক এক ছাত্রের আঁকা একটা ছবি, একটা বড় পৃথিবী এঁকেছে, পৃথিবীটা একটা মুখ বানিয়েছে, মুখের মধ্যে একটা থার্মোমিটার গুঁজে দিয়েছে, মানে পৃথিবীর জ্বর হয়েছে। কোথাও লেখা নেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর জ্বর হয়েছে, ব্যাস। এই যে ছোট্ট ছোট্ট কার্টুন যারা করে, আমি তাদের সেলাম জানাই, কারণ তারা অসম্ভব ক্রিয়েটিভ মানুষ, যাদের মাথা থেকে এই আইডিয়া গুলো বেরোয়, এবং তারা যখন এগুলো তৈরি করে, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর পোস্টার তৈরি করে। যারা একটু হায়ার ক্লাসে আছে, বিজ্ঞান নিয়ে চর্চা করে, তাদের সায়েন্স প্রজেক্টের কথা বলতে গেলে তো শেষ হবে না, সারাদিন মানে বলে গেলেও শেষ হবে না। অজস্র সায়েন্স প্রজেক্ট করা যায়, যেগুলো ছোট্ট ছোট্ট প্রজেক্ট, এবং আমি আপনাদের অনেকগুলো আইডিয়াও দিয়ে দিচ্ছি। বইমেলা বা এই জাতীয় জায়গাতে, কলেজ স্ট্রিটে গেলে তো পাওয়াই যায়, ফুটপাতেও পাওয়া যায়, পড়ে থাকে, পুরোনো বইয়ের দোকানেও পাওয়া যায়। ছোট্ট ছোট্ট বুকলেটস পাওয়া যায় অনেক, 101 সায়েন্স এক্সপেরিমেন্টস, ফান উইথ প্লান্টস, এরকম ছোট্ট ছোট্ট বুকলেট, যেখানে এরকম অনেক মজার মজার এক্সপেরিমেন্ট থাকে, যেগুলো আমরা হাউস হোল্ড অবজেক্ট দিয়ে, বাড়িতে আমরা সাধারণত যা পাই হাতের কাছে, আমি বারবার বলছি লো কস্টও নয়, নো কস্ট, ফেলে দিই, এরকম জিনিস দিয়ে আমরা ছোট্ট ছোট্ট অনেক এক্সপেরিমেন্ট, অনেক মজার খেলা তৈরি করতে পারি, যেগুলো আমরা দেখাতে পারি। যেমন একটা কার্ডে আমি লিখলাম ফড়িং, বা একটা ছবি লাগিয়ে দিলাম, জামায় লাগালাম, এরকম ভাবে আমরা বন্ধুরা অনেকে এরকম করে গোল হয়ে দাঁড়ালাম। তাহলে আমি যখন এখানে ফড়িং লাগাচ্ছি, আমি ফড়িং, আরেকজন হয়তো লাগাচ্ছে জল, কেউ হয়তো বায়ু, কেউ মাটি, কেউ ফুল, কেউ গাছ লাগালাম। নিজেদের মধ্যে আমরা কি করলাম, ওই একটা সবুজ রঙের উলের গোলা নিলাম, নিয়ে এবার বললাম, দেখি আমার সাথে কার সম্পর্ক। তাহলে আমি যদি ফড়িং হই, তাহলে ফড়িং এর সঙ্গে ঘাসের সম্পর্ক আছে, তাহলে আমার কাছ থেকে ওই সুতোটা আমি ছুঁড়লাম ওই ঘাসের। এরকম ভাবে আমরা আস্তে আস্তে কি করলাম, একে অপরকে তাদের মধ্যে যোগসূত্রটা ওই উলের বল দিয়ে দিয়ে তৈরি করলাম। দেখা গেল একটা জাল তৈরি হলো। খাদ্য জালকের উদাহরণ তৈরি করতে পারি এইভাবে খেলার মাধ্যমে। লুডো খেলতে পারি, যেমন বললাম সাপ লুডো, এমনি লুডো খেলা যায়, সেখানে আমরা ছোট ছোট বক্স তৈরি। এখানে একটা মজা আছে, আমার এক ছাত্র ছিল, সেন্ট জেভিয়ার্সে পড়াতাম যখন, সে গেল প্র্যাকটিস টিচিং করতে তেলেগু মিডিয়াম একটা স্কুল। এবার আমরা তো কেউ তেলেগু জানি না। এবার ফর্চুনেটলি ও আনফর্চুনেটলি আমার সাবজেক্টের ছাত্র সে, তো সে আমাকে বলছে, স্যার আমি তো তেলেগু মিডিয়ামে পড়াবো, আপনি তো তেলেগু বোঝেন না, তো কি করবো? আমি বললাম, এক কাজ করো, তুমি এই যে কার্ড গুলো বানাবে তোমার টিচিং এইড হিসেবে,
সেগুলো তুমি কোথাও ল্যাঙ্গুয়েজ তুমি কি লিখবে আমার দরকার নেই, তুমি ওখানে ছবি লাগিয়ে দাও। তাহলে ছবিটা যদি কাটিং করে লাগিয়ে দাও, এটা ব্যাং, সে তেলেগু ভাষা যাই হোক সেটা ব্যাংই, বাংলাতেও সেটা ব্যাং, উত্তরপ্রদেশেও ব্যাং, কেরালাতেও ব্যাং, সেটা তেলেগু ভাষা অন্ধ্রপ্রদেশেও সেটা ব্যাং। তো তুমি ওটা ব্যাঙের একটা ছবির কাটিং লাগিয়ে দাও, তোমাকে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার দরকার নেই। মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ পিকচার, সারা পৃথিবীতে চলবে। তো ছবি লাগিয়ে দিল কার্ডে, এবং বিভিন্ন কার্ডে বিভিন্ন, কোথাও আপেলের ছবি, কোথাও ব্যাগের ছবি, কোথাও গরুর গাড়ির ছবি, পরপর পরপর কার্ডগুলোকে সাজিয়ে দিল। এবার ওই ছক্কা লুডো যেরকম ভাবে দান ফেলে, ফেলতে ফেলতে সে গুটি এগোচ্ছে, তার কিভাবে এগোচ্ছে না, তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে ওই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। দুটির মধ্যে কি সম্পর্ক সে যদি না বলতে পারে, তাহলে তার গুটি কিন্তু এগোতে দেওয়া হবে না। লুডো খেলার একটা নিয়ম আছে। কাজেই এইবারে সব সারা ক্লাস তো হইচই করে খেলবে যারা খেলছে, আর যারা দেখছে চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে, তারা কিন্তু ওদিক থেকেও আইডিয়া দিচ্ছে। আর স্যার এখানে হচ্ছে ম্যাচ রেফারি, স্যার অ্যাপ্রুভ করবে, স্যার বা ম্যাম অ্যাপ্রুভ করবে আগে, হ্যাঁ হতে পারে, হ্যাঁ, তারপরে সে তাকে এগোতে দেওয়া হবে। তাহলে এইরকম ভাবে যদি একটা মজার চলে একটা খেলা, কিন্তু এর মধ্যে দেখুন জীব ও জড়ের মধ্যে পার্থক্য, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উদ্ভিদের সঙ্গে প্রাণীর পারস্পরিক সম্পর্ক, এগুলো আমরা থিওরিতে যখন পড়াই অত্যন্ত মানে রসকসহীন ভাবে একটা মেকানিক্যালি পড়াই। আমরা যদি সেটা না করি, এইভাবে কোনো একটা খেলার মাধ্যমে, খেলার ছলের মাধ্যমে আমরা এই জায়গাগুলো যদি তৈরি করতে পারি, যেখানে একজন টিচার তিনি খেলার সাথী হয়ে উঠতে পারেন, ডায়াস থেকে ওইখানে না পড়িয়ে নেমে এসে তাদের সাথে গোল হয়ে দাঁড়িয়ে একসাথে মজা করে দেখি, চল দেখি কি হয়, সেটা এক্সপেরিমেন্ট হতে পারে। আমি যে শেষের দিকে এক্সাম্পল গুলো দিলাম, এগুলো হচ্ছে সিমিউলেশন গেম, নানা রকমের সিমিউলেটেড সিচুয়েশন, মানে সত্যিকারের সিচুয়েশনটা না দিয়ে একটা কপি করলাম। একদম শেষ করার আগে এটা বলি, যেটা একবার একটা ওয়ার্কশপে যে বিএনএসটি দেখিয়েছিলাম, যে সত্যিকারের সায়েন্সের অবজেক্টস না দিয়েও অনেক সময় পেপার কাটিং খেলার, পাতা কেটে অনেকগুলো ছড়িয়ে দিয়ে সারা ঘর জুড়ে সবুজ পাতা ছড়িয়ে আছে সারা ঘরে। আমি বললাম দেখো এটা একটা ট্রপিক্যাল রেন ফরেস্ট, এটা খুব সুন্দর একটা জঙ্গল, তো হঠাৎ কি হলো, জঙ্গল কাটা হবে কেন, না এখানে রাস্তা তৈরি হবে, পিডব্লিউডির লোক এলো, জঙ্গল কাটা হবে, কাটো। একজন পিডব্লিউডির লোককে ধরে নিয়ে এলাম, সে কে, সে একটা বাচ্চা ছেলে স্কুলের ক্লাসে, তাকে বললাম তুমি পিডব্লিউডি, তুমি রাস্তা বানাও। তা কি করবো, কি আবার করবে, রাস্তা বানাতে গেলে যা করতে হয় ওই পাতাগুলোর মাঝখান দিয়ে তোমাকে তো রাস্তা বানাতে হবে, অতএব অনেক পাতা তোমাকে ওখান থেকে তুলে ফেলতে হবে, মানে কি, গাছ কাটতে হবে। তারপরে এলো শিল্প, ফ্যাক্টরি হবে, জনবসতি হবে, বিল্ডিং হবে, তারা সব আসছে পাতা তুলছে, আর বাচ্চারা বলছে স্যার জঙ্গল তো শেষ হয়ে গেল। বললাম তাই তো হয়, আমাদের তো এই হচ্ছে সভ্যতায়, সভ্যতা যত বাড়ছে জঙ্গল তো পুড়েই যাচ্ছে, কোথায় যাবে, আমরা অক্সিজেন কোথা থেকে পাবো। তাহলে এবার বাচ্চারাই কিন্তু খেলছে, ওই যে সবুজ পাতাগুলো তুলে ফেলছে মেঝে থেকে, তুলতে তুলতে তারাই বলছে স্যার গাছ তো সব শেষ হয়ে যাচ্ছে স্যার, তো গাছ তো শেষ করেই দিয়েছি আমরা, তবে তো শহর বেড়েছে, তবে তো ফ্লাইওভার তৈরি হচ্ছে, তবে তো আমাদের এত কিছু তৈরি হচ্ছে চারদিকে। সত্যি কি দরকার আছে এত কিছু, প্রশ্নটা রেখে গেলাম। পরবর্তী প্রজন্ম যারা আছে তারা খেলার ছলে শিখছে, মেসেজটা তাদের কাছে যাচ্ছে সাইলেন্টলি, থিওরিটিক্যালি নয়, খেলার ছলে মজা করে। জয় অফ লার্নিং আমরা কথাই বলি। আর বিজ্ঞান তো বোধহয়, আমি নিজে বিজ্ঞানের ছাত্র বলে বলছি না, বিজ্ঞান বোধহয় ওয়ান অফ দ্য সাবজেক্ট যেখানে এই জয় অফ লার্নিং কে প্র্যাকটিস করার সব থেকে বেশি সুযোগ আছে। তো আমার মনে হয় অনেকক্ষণ অনেক রকম গল্প শোনালাম, আপনাদের অনেক সবাইকে ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে আমার এই বাজে বকা শুনলেন। আপনাদের সকলকে ধন্যবাদ, উদ্যোক্তাদের অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আমার দীর্ঘদিনের 2 সহকর্মী বন্ধু দেবমিত্রা এবং মৈত্রীকে নমস্কার, ধন্যবাদ। সুবীর দা অনেক ধন্যবাদ, দারুণ হলো। কারণ এই বেসিক্যালি প্ল্যাটফর্মটা হচ্ছে বিজ্ঞানকে খুব সহজ করে বোঝানো, যাতে সবার মানুষের কাছে বিজ্ঞানের মেসেজটা যায় যে বিজ্ঞান একটা কঠিন কিছু নয়। ফলে এটা এই ধরনের একটা অ্যাওয়ারনেস কিন্তু এই মেইন মূলত এই প্রচেষ্টার আর এই আমাদের এই কোলাবোরেটিভ এই প্রজেক্টের প্রচেষ্টা আর কি। তো সেই জন্য সুবীর দা, ইউ আর অ্যাবসলিউটলি ইউ হ্যাভ মোস্ট ফিট পারসন ফর দিস, যার জন্য আমার নিজের মনে হলো যে এই যে যারা এক হচ্ছে যারা, থ্যাংক ইউ ম্যাডাম, পাস করেছি বলতে। না আমার মেনই হচ্ছে যারা এটা নিয়ে শুনলো তো শুনলেনই, কিন্তু আমার মনে হয় এইভাবে ক্লাসেও যারা টিচার্সরা এরম ভাবে কিন্তু স্টুডেন্টসদেরকে ইনভলভ করে
তাদের পিকচারের মাধ্যমে বোধহয় বিজ্ঞানকে খুব সহজভাবেও শেখানো যেতে পারে আর কি। তো খুবই ভালো লাগলো সুবীর দা, থ্যাংক ইউ সো মাচ। আর আমি এবার প্রশ্ন, আর কেউ যারা পার্টিসিপেন্টস আছে তাদের তো অবশ্যই ধন্যবাদ, কারণ তারা না হলে তো এই ওয়েবিনার হতে পারে না। তো তাদের কি কোনো প্রশ্ন আছে বা কোনো কমেন্টস আছে যেটা সুবীর দাকে তারা দিতে পারে আর কি? যে কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট বা কোনো একটা রিমার্ক। কারো কোনো প্রশ্ন নেই, তাই কি? চ্যাট বক্সে কিছু কমেন্ট দেখেছি, মোটামুটি ফিডব্যাক বেশিরভাগই ভালোই, পজিটিভ। হ্যাঁ, না সেটা তো ঠিক আছে, কিন্তু একটু তো কিউএনএ একটু মানে Q&A এখানেও নেই, একটু ইনভলভমেন্টের দরকার আছে, যদিও এটা কেউ ক্লাসের মতো নয়, কিন্তু তাই। এটাও একটু ইনভলভমেন্ট দরকার আছে। তো কারোর কোনো প্রশ্ন আছে বা কারোর কিছু? আচ্ছা, ইন দ্য মিন টাইম আপনাদের কাছে একটা লিংক গেছে, সেটা ফিল আপ করলে মানে করলে তাহলে একটা সার্টিফিকেশন যাবে আর কি আপনাদের কাছে, সার্টিফিকেশন ফর পার্টিসিপেটিং ইন দিস প্রোগ্রাম আর কি। তাহলে কারোরই কোনো প্রশ্ন নেই সুবিধা, আমার মনে হয় থ্যাংক ইউ অল গুড। আমি একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, আমি ক্লাসে পড়াচ্ছিলাম, আমি ওই ফিজিক্যাল সায়েন্স পড়াই আর কি। তো আচ্ছা এরকম হয়েছে কি, ওরা ওই ত্বরণটা না বুঝতে চায় না, ওই যে ত্বরণে মানে প্রথমত সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ইত্যাদি নিয়ে একটু বোঝাতে, মানে দুর্বল ছাত্ররা তো একেবারেই বোঝে না, আর একদম। ওই গতিবেগের পরিবর্তনের হার বা ওই জিনিসগুলো আর কি ঠিক মাথায় ঢোকে না। তো আমি ওদেরকে বলেছিলাম যে জঙ্গলে ধরে নাও অনেক জন্তু জানোয়ার আছে, তো যেরকম রিলে রেস হয় সেরকম 1 মিনিট পর পর ওদের কাছে ওই বেটনটা দিয়ে দেয়া হচ্ছে। তো শামুক দিয়ে শুরু হলো, তারপরে কচ্ছপ, তারপরে খরগোশ, এরকম করে আর কি। তারপরে ওরাই বলতে থাকলো, আমি বললাম এতগুলো জন্তুকে আমরা পাশাপাশি পেয়েছি, উট, এইসব হরিণ, ঘোড়া, মানে নানা রকম 10টা জোগাড় করা হয়েছিল আর কি, লাস্টে চিতাবাঘ। তো সেইটা ওদের ওটা খুব মজা লেগেছিল। তার বললাম ওরকম দুই বন্ধু এরকম ভাবে করেছিল যে আর পাথর ফেলে ফেলে যাওয়া, যখনই 1 মিনিট হয়ে যাচ্ছে পাথর ফেলে ফেলে যাওয়া, যে অতটা দূর আবার চলে গেল প্রতি মিনিটে, আর ফেরার সময় আবার চিতাবাঘ থেকে ফিরে ফিরে এই শামুকে এসে শেষ, মানে রিলে রেসের মতো। তো সেইটা কিন্তু আমি দেখেছিলাম যে মানে ওই ত্বরণ জিনিসটা কি, অ্যাক্সেলারেশনটা, ওইটা বোঝাতে পেরেছিলাম ওইভাবে, কিন্তু বইয়ের ভাষায় অসাধারণ, এটা অসাধারণ, অসাধারণ, থ্যাংক ইউ। এটাই কি বললাম। হ্যাঁ, ঠিক আছে। খুব ভালো। এরকম আর কারো কোনো অভিজ্ঞতা আছে বাচ্চাদের পড়ানো বা ক্লাসের সহজভাবে বিজ্ঞানকে পড়ানো? ঠিক আছে, আমি একটু বলিব। হ্যাঁ অবশ্যই। আমি সুবীর স্যারের খুব ভীষণ নতুন এবং স্টুডেন্ট, তো এবং ভীষণ ছোট, আপনারা অনেক বড়, আমি একটু বলার সাহস করলাম, অনেকক্ষণ ধরে সাহস জুগিয়ে, তাও বলছি। আমি যখন অবশ্যই, এটা তো সকলের জন্য ইন্টারঅ্যাকশনের জায়গা, সাহস আমি করতে হবে না, এমনি হতে হবে। হ্যাঁ আমি হ্যাঁ, যখন বিএড করে এবং বিএড এর সময় প্র্যাকটিস টিচিং এ গিয়েছিলাম, এরকমই একটি ভীষণ বদমাস ক্লাস, এবং একটি ছেলেদের স্কুল, ভীষণ বদমাস ক্লাস, এবং ক্লাস 9। তো এবং বুঝতেই পারছেন আমি একজন মহিলা শিক্ষিকা হিসেবে গেছি, তো আমাদেরকে তো ওরা খুব একটা পাত্তাও দিচ্ছে না, কদিনের শিক্ষিকা আজকে এসছে কালকে চলে যাবে এরকম। তো আমি যেতেই আমাকে এরকম ভাবে বলে, ওরা পড়তে তো চাইই না, এবং বিভিন্ন সিনেমার আলোচনা। তো আমাকে এরকম ভাবে একবার বললো যে আপনি কেদারনাথ সিনেমাটা দেখেছেন, আমি আপনার সাথে কেদারনাথ সিনেমার গল্প আলোচনা করতে চাই। তো আমি বললাম হ্যাঁ, আমি কেদারনাথ সিনেমার আলোচনা করব, কিন্তু তার আগে আমার যদি একটা প্রশ্নের উত্তর তোরা ঠিকভাবে দিতে পারিস তো আমি আলোচনা করব। তো আমার প্রশ্ন হচ্ছে, কেদারনাথ
কেদারনাথটা কি ধরনের, এই যে কেদারনাথ জায়গাটা কি ধরনের ইকোসিস্টেম, ওখানকার বাস্তুতন্ত্রটা কি। তো চুপ করে আছে। এবার একজন তো কেউ বলতে পারছে না। এবার একজন প্রথম বেঞ্চে যারা বসে তারা হয়তো বললো যে অ্যালপাইন ইকোসিস্টেম। তাহলে বলি অ্যালপাইন ইকোসিস্টেমে কি ধরনের জন্তু থাকবে, কি ধরনের গাছ থাকবে, এইভাবে ওদেরকে সে একটু ক্লাসের মধ্যে আনার চেষ্টা। এগুলো খুব ভীষণ ছোট অভিজ্ঞতা করেছিলাম, অত অভিজ্ঞতা আমার নেই, তো আমার মনে হলো একটু শেয়ার করি। খুব ভালো, থ্যাংক ইউ পৌশালী, আমার এমএড এর ছাত্রী। ও আচ্ছা আচ্ছা। আমি কি কিছু বলতে পারি? সবাই বলতে পারেন, প্লিজ বলুন। আমি ইন্দ্রাণী সোম। আমার ছোট্ট অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতাটা বলছি। খুব কম জিনিস, মানে সুবিধা যেটা বললেন যে একদম নো কস্ট যে কোনো স্কুলে মাটি পাওয়া যায়, এবং মাটি এবং জল এবং দুটো ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে প্রসেস অফ সেডিমেন্টেশন এন্ড ফিল্ট্রেশন টা জাস্ট একটা ফিল্টার পেপার একটা কেমিস্ট্রি ল্যাব থেকে জোগাড় করা, আর কিচ্ছু না। তাছাড়া আপনি পুরো এক্সপেরিমেন্ট অন সেডিমেন্টেশন অ্যান্ড ফিল্ট্রেশন টা পুরো একদম দেখানো যায় বাচ্চাদেরকে। আমি খুব ছোট ক্লাসে পড়াই, 5-এ পড়াই, অতএব সেখানেও তারা যে কি ইন্টারেস্ট নিয়ে তারা দেখেছে, মানে ধারণার বাইরে। যে একটা জিনিস আমি ইন দ্য বিগিনিং অফ দ্য ক্লাস আমি সেটাকে করে দিলাম অ্যাজ সেডিমেন্টেশন, তারপর এট দ্য লাস্ট মানে ডিক্যান্টেশন, তারপর এন্ড অফ দ্য ক্লাস আমি ডিক্যান্টেশন দেখালাম যে দেখো জলটা কি করে ওপরে একদম সেটেল করে গেছে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার লাস্টের দিকে আই হোপ আপনি শুনতে পাচ্ছেন, কারণ ব্যাটারি একদম লো হয়ে গেছে। আমি আসছি 5 মিনিট। আমরা সবাই শুনতে পাচ্ছি। ম্যাডাম ডন বস্কোর টিচার এবং খুব পপুলার সায়েন্সের টিচার। আচ্ছা আচ্ছা। ক্লাস 5-এ প্যাশন তো তৈরি হবেই ম্যাডামের হাতে পড়লে। থ্যাংক ইউ ম্যাডাম ফর শেয়ারিং। এই হচ্ছে ঘটনা। এবং যখন তো এই হচ্ছে আমি শুরুই করি সেডিমেন্টেশন এবং আপনার ডিক্যান্টেশন, সেডিমেন্টেশন এবং ফিল্ট্রেশন এইভাবে। এবং যখন স্যার যেটা বললেন যে স্কেলেটাল সিস্টেম, যখন উনি শুরু করেন, ওনার বাড়িতে সত্যি একটা পুরো স্কেলেটন আছে। আমি তাদেরকে নিয়ে যাই আমাদের যে বায়ো ল্যাবে, সেখানে পুরো স্কেলেটন বায়ো ল্যাবে আমি স্পেশাল পারমিশন করিয়ে তাদেরকে নিয়ে যাই স্পেশাল আপনার বায়ো ল্যাবে দেখাতে, যে অ্যাকচুয়ালি তারা যদি না উপভোগ করে যে কি করে একটা স্কেলিটন হয় ভেতরে, তা না হলে তো তারা বুঝতে পারবে না। এবং আরো হচ্ছে ঘটনা, আই হ্যাড আ ম্যাসিভ অ্যাক্সিডেন্ট। আমার অ্যাকচুয়ালি বোথ টিবিয়া অ্যান্ড ফিবিউলা আমার চুরচুর মানে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, এবং সেই এক্সরে প্লেট গুলো আজ পর্যন্ত, যদিও সেটা 11 বছর আগেকার কাহিনী, সেটা কিন্তু আজও রয়ে গেছে ওইটা। এবং আমি যখন শুরু করি স্কেলেটাল সিস্টেম, তখন এই আপনার স্কেলেটনটা দেখানো, এবং তারা টিবিয়া এবং ফিবিউলার মাঝখানে যে আমার রডটা রয়েছে এবং 7খানা স্ক্রু রয়েছে, তা এগুলো যদি বাচ্চাদেরকে না দেখানো হয় তাহলে তারা স্কেলেটাল সিস্টেমই বা বুঝবে কি, আর কি করে যে ইন্টারেস্ট পাবে ক্লাসে, তাও সেটা আমি বুঝি না। সো দিস ইজ দ্য ওয়ে, এট লিস্ট খুব সিম্পল, আমার এক্সট্রা প্লেট গুলো রয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ সুবিধা, অশেষ ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আর মনে হয় কোনো প্রশ্ন নেই নাকি? তাহলে কি ক্যান উই কল ইট অ্যাজ আ ডে? মানে তাহলে শেষ করি সুবিধা with all once again a heartfelt thanks to you and thanks to all the participants. Thank you madam. Thank you so much. Thank you so much. Most welcome. Thank you.